হ্যালো স্টুডেন্টস, আমি কুন্তল চক্রবর্তী। আজকে একটা আমরা নতুন ভিডিও স্টার্ট করতে চলেছি, সেটা হচ্ছে মণিপুর ইস্যু। আর তোমরা সবাই জানো, আমরা সবাই জানি যে মণিপুর এখন একটা খুব হট টপিক। মণিপুর নিয়ে অলরেডি পশ্চিম আমাদের কেন্দ্রীয় সরকার নাজেহাল, এবং এদিকে প্রেসিডেন্ট রুল অলসো মানে করা হয়ে গেছে, ইম্পোজ করা হয়ে গেছে। তো যাই হোক, তো আমরা মণিপুর টপিকটা পড়বো। ভিডিও প্রথমে বলে রাখি যে মণিপুর ভিডিওটা যেটা বানাতে চলেছে, এটার উদ্দেশ্যটা হচ্ছে WBCS এর ডেসক্রিপটিভ প্যাটার্ন যেটা হতে চলেছে 25, সেটাকে কভার করার চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে দিয়ে। মানে এমনভাবে ভিডিওটা বানাবো যাতে আমি ডেসক্রিপটিভ কোশ্চেন, যেমন মিসলেনিয়াসের ক্ষেত্রে এবং WBCS এর ক্ষেত্রে যেখানে যেখানে ডেসক্রিপটিভ পরীক্ষা হবে, সেখানে আমি যেন কিছু লিখে আসতে পারি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের প্রাইম কনসার্ন। এবার তো ডেসক্রিপটিভ লিখতে গেলে আমাদের ওভার একটা কনসেপ্ট লাগে, তো সেই হিসাবে আমি এটা বানিয়েছি। একটুখানি কমপ্লেক্স হতে পারে, একটু বেশি জটিলও হতে পারে, একটু হিস্টোরিক্যাল ফ্যাক্টস থাকবে। তো ধৈর্য ধরে একটু শুনতে হবে, ঠিক আছে, একটু ধৈর্য ধরে রাখতে হবে। সিরিয়াস স্টুডেন্ট যারা হবে তাদের অবশ্যই আশা করি এই ধৈর্যটা থাকবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখো, মণিপুর একটা স্টেট, নর্থ ইস্টের স্টেট। ঠিক আছে, আমরা সবাই জানি নর্থ ইস্ট হচ্ছে আমাদের খুব ডিস্টার্ব এরিয়া ডিউ টু মেনি রিজন। বাট আমাদের এখানে আজকে যে টপিক, সেটা হচ্ছে মণিপুর, সব স্টেট নয়। আচ্ছা, মণিপুরের ক্ষেত্রে যখন আমাদের মণিপুর নিয়ে ভাবতে হবে, তো মণিপুর এই স্টেটের নামটা মাথায় আসার সঙ্গে সঙ্গে আমাদের কতগুলো জিনিস মাথায় আসতে হবে। সেই জিনিসগুলো কী কী? ইনসার্জেন্সি, এথনিক কনফ্লিক্ট আর ইকোনমিক আন্ডার ডেভেলপমেন্ট। ঠিক আছে, সেটা কেন বলছি? দেখো, আমরা WBCS পরীক্ষা দিয়ে যাচ্ছি, আমরা মিসলেনিয়াস পরীক্ষা দিয়ে যাচ্ছি। এই সমস্ত পরীক্ষাগুলোতে জেনারেলি এটা এক্সপেক্ট করা হয় যে যে লিখবেন আর কি, ঠিক আছে, উনি প্রবলেম সেন্ট্রিক একটা ভিউ রাখবেন এবং একটা নিজস্ব ওপিনিয়ন রাখবেন, ওপিনিয়ন ফর্মেশন করার ক্যাপাবিলিটিতে থাকতে হবে। যে কোনো বিষয়ের উপর তাকে যদি কোনো কোশ্চেন করা হয়, তিনি একটা তার মতামত দিতে পারেন। তো ওপিনিয়ন ফর্মেশন ইজ নট লাইক MCQ প্রবলেম সলভিং। দেয়ারফর এখানে তোমাকে ডিটেলসে জিনিসটা জানতে হবে, তবে তুমি একটা মতামত দিতে পারবে। ওপিনিয়ন ফর্মেশনটাকে মাথায় রেখে ভিডিওটা করা। তো মণিপুর স্টেট যদি মাথায় আসে, সঙ্গে সঙ্গে আমাদের ভাবতে হবে যে ভাই এখানে এই স্টেটের প্রবলেম কী কী। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে ভাবতে হবে যে এই স্টেটটা কোন কোন সমস্যা দ্বারা জর্জরিত, মানে সমস্যায় জর্জরিত। তো এই স্টেটটা প্রথমত তিনটে সমস্যা জর্জরিত। ঠিক আছে, সেই তিনটে সমস্যা কী কী? একটা হচ্ছে ইনসার্জেন্সি, একটা হচ্ছে এথনিক কনফ্লিক্ট, আর হচ্ছে ইকোনমিক আন্ডার ডেভেলপমেন্ট। তো ইনসার্জেন্সি, এথনিক কনফ্লিক্ট আর ইকোনমিক আন্ডার ডেভেলপমেন্ট সম্বন্ধে একটুখানি দু কথা বলে নিই। তো ইনসার্জেন্সি জিনিসটা মানে কি? ইনসার্জেন্সি কথাটা মানে হচ্ছে টু চ্যালেঞ্জ স্টেট কন্ট্রোল থ্রু আর্ম স্ট্রাগল। এক কথা যদি আমি বলি, এটা মানে হচ্ছে মানে আমার যে এক্সিস্টিং যে স্টেট সেট আপটা রয়েছে, আপনার পলিটিক্যাল যে ব্যবস্থা রয়েছে, আমি যদি সেটাকে না মানি, আমার যদি মনে হয় না এটা ঠিক নয়, এটা আমাদের উপর সুপার ইম্পোজড, বাইরে থেকে চাপিয়ে দেওয়া, এটা ভলেন্টারিলি অ্যাকসেপ্টেড কোনো মানে সিস্টেম নয়, তখন আমি কী করবো? আমি যেটা আমরা করেছিলাম ব্রিটিশদের এগেনস্টে, তো আমি কী করবো? আমি এটার বিরোধিতা করবো, এবং বিরোধিতা করতে গিয়ে আমি আর্ম স্ট্রাগল করতে পারি। ঠিক আছে, গেরিলা ওয়ারফেয়ার করতে পারি। গেরিলা ওয়ারফেয়ার ইজ এ টাইপ অফ মানে ওয়ে টু শো অর টু গো ফর আর্ম স্ট্রাগল। ঠিক আছে, তো এরকম মধ্যে কথা আর্ম স্ট্রাগল আমি করবো। পলিটিক্যাল এন্টার যে সেট আপটা বা সিস্টেমটা রয়েছে, সেটাকে আমি পুরোপুরি চেঞ্জ করতে চাই। তো এইরকম যখন আমি কোনো দ্বন্দ্বে বা কোনো যুদ্ধ বলতে পারো, ঠিক আছে, যখন শুরু করি, তখন আমাকে ইনসার্জেন্সি বলে। সেকেন্ড হচ্ছে এথনিক কনফ্লিক্ট। হোয়াট ইজ এথনিক কনফ্লিক্ট? প্রথমে আমাকে জানতে হবে এখানে একটুখানি এথনিক গ্রুপ বা কাকে বলে। তো এথনিক গ্রুপ মানে হচ্ছে বেসিক্যালি, আমি এগুলো মুখে বলে দিচ্ছি, ঠিক আছে, আমার নোটসে আমার লেখা থাকবে এগুলো। এথনিক নোট পরে দিয়ে দেবো, ঠিক আছে, আগে আমি আজকে ডিসক্রাইব করে দিই জিনিসটা। তো এথনিক গ্রুপ মানে হচ্ছে, দেখো, যখন কোনো একটা বড় গোষ্ঠী, ঠিক আছে, ধরো একটা গোষ্ঠী, বড় একটা গোষ্ঠী, সেই বড় গোষ্ঠী কতগুলো কমন জিনিস শেয়ার করে, অর্থাৎ ওদের মধ্যে কতগুলো কমন জিনিস দেখা যায়। কীরকম কী কী? আমাদের রিলিজিয়ান, ল্যাঙ্গুয়েজ, কালচার, কাস্টমস, ঠিক আছে, কালচারের মধ্যে খাবার দাবার, পোশাক এটসেট্রা চলে আসছে। তো এই জিনিসগুলো যখন কমন হয়ে যায়, যখন একটা বিরাট গোষ্ঠীর মধ্যে সমস্ত লোকে, তখন আমরা বলি ওরা একটা পার্টিকুলার এথনিক গ্রুপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন এরকম দুটো এথনিক গ্রুপ থাকে, তখন ওই দুটো এথনিক গ্রুপের মধ্যে অনেকগুলো ডিফারেন্সেস ক্রিয়েট হয়ে যায়। স্বাভাবিকভাবে ডিফারেন্স হবে, রিলিজিয়াস ডিফারেন্সেস হবে, লিঙ্গুইস্টিক ডিফারেন্সেস হবে, ভাষাগত পার্থক্য হবে। ঠিক আছে, কেউ হয়তো ইন্দো তেবিতিয়ানে কথা বলছে, কেউ হয়তো তোমার ইন্দো বার্মিসে কথা বলছে, ঠিক আছে, বা টিবেতো বার্মিসে কথা বলছে, এরকম হতে পারে। তো টিবেতো মঙ্গোলয়েডে কথা বলছে, ভাষা আলাদা আলাদা হতে পারে। তো এরকম রিলিজিয়ান আলাদা হতে পারে, কেউ খ্রিস্টান হতে পারে, হ্যাঁ, কেউ মুসলিম হতে পারে বা ইসলাম, আবার কেউ হিন্দু হতে পারে। তো এরকম লিঙ্গুইস্টিক পার্থক্য হতে পারে, রিলিজিয়াস ডিফারেন্সেস হতে পারে, কালচারাল ডিফারেন্সেস হতে পারে। কারোর বিয়ে করার রীতিনীতি আলাদা, কারোর বিয়ে করার রীতিনীতি অন্যরকম। ঠিক আছে,
তো এইরকম যত পার্থক্য তৈরি হবে তখন আমরা বলবো আর সেপারেট এথনিক গ্রুপ। যখন সেপারেট এথনিক গ্রুপ দুটো এক্সিস্ট করে, কো এক্সিস্ট করে, মেনি এ টাইমস ইট হ্যাজ বিন সিন দ্যাট মানে পিস যেটা আছে সেটা অনেক সময় বজায় থাকে না। তো এই দুটো এথনিক গ্রুপের মধ্যে যদি কোনো ইন্টারেস্টকে কেন্দ্র করে কনফ্লিক্ট তৈরি, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তখন ওদের মধ্যে কিন্তু অশান্তি তৈরি হয়। ঠিক আছে, তো এরকম আমাদের দেখতে হবে যে এথনিক কনফ্লিক্ট হচ্ছে দেখা যাচ্ছে কোথায়, মণিপুরে। তো এরকম এথনিক গ্রুপ কী আছে, মেইতি আছে, নাগা আছে, কুকি, জো, আরও অনেক আছে। ঠিক আছে, নাগা ইটসেলফ ইজ নট এ ট্রাইব, মানে ইটসেলফ একটা সিঙ্গেল ট্রাইব নয়, নাগা ইনক্লুডস লট অফ ট্রাইবস বা ট্রাইবাল গ্রুপস। ঠিক আছে, নাগা একটা আমব্রেলা টার্ম, এর মধ্যে অনেক ট্রাইবাল গ্রুপ আছে। মেইতি আছে, ঠিক আছে, মেইতি হচ্ছে এটা অ্যাকচুয়ালি মণিপুরের যে প্রধান বাসিন্দা যারা ভ্যালি রিজনে থাকে। তো এদের ব্যাপারটা আমরা পরে দেখব। থার্ড নম্বর যে কনসার্ন সেটা হচ্ছে ইকোনমিক আন্ডার ডেভেলপমেন্ট। ইকোনমিক আন্ডার ডেভেলপমেন্ট মানে হচ্ছে অর্থনৈতিক অবস্থা খারাপ। ঠিক আছে, কেন অর্থনৈতিক অবস্থা খারাপ? দেখো ওটা হিলি রিজিয়ান, ফলে স্বাভাবিকভাবে ওখানে ইন্ডাস্ট্রি হওয়া খুব মুশকিল। ওখানে অর্থনৈতিকভাবে যেহেতু টোপোগ্রাফিক্যাল চ্যালেঞ্জেস থাকে, তারপর অর্থনীতি বা মানে ডেভেলপমেন্টের জন্য যে একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট লাগে একটা ঠিকঠাক ইন্ডাস্ট্রি করার জন্য বা অন্যান্য সার্ভিস সেন্টার, ভালো সার্ভিস সেক্টর ডেভেলপমেন্টের জন্য অনেক কিছু ফ্যাসিলিটিস লাগে, সেগুলো হিল রিজনে থাকে না। ঠিক আছে, তো যার ফলে কী হচ্ছে, আমি ছোটো একটা গল্প বলে দিচ্ছি। ধরো একটা তোমাকে আমি যদি বলি একটা কারখানা বানাতে, ঠিক আছে, ধরো আমাদের সিঙ্গুরে একটা কারখানা যদি হতে যায়, তাহলে সিঙ্গুরটা আমার কলকাতাতে কাছে হয়ে যাচ্ছে। তো আমি যে মালটা প্রডিউস করবো সেই মালটা ইজি টু ট্রান্সফার। ঠিক আছে, সেটাকে আমি ট্রান্সপোর্ট করতে পারবো ইজিলি, তারপর আমি গঙ্গার জলটা পেয়ে যাবো ইজিলি। ঠিক আছে, এবার যদি পাহাড়ে বানাই তারপর আমি লোক পেয়ে যাবো ইজিলি। পাহাড়ে যদি মানে আমার লোক কম, ডেন্সিটি পপুলেশন কম হয়ে যাবে, পপুলেশন ডেন্সিটি। তারপর আমি ওখান থেকে একটা মাল বানিয়ে সেই মালটাকে আমাকে শহরে নিয়ে গিয়ে ট্রান্সপোর্ট করতে পারবো না, ইজি কাস্টমার খুঁজে পাবো না, নদীর জল ঠিকঠাক পাবো না, ইলেকট্রিসিটি সাপ্লাইটাই ঠিকঠাক পাওয়া যাবে না। ঠিক আছে, কারণ আমরা খুব ভালো করে জানি বিদ্যুৎ যেটা আমাদের জল থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা খুব মানে বেশি হয় না। ঠিক আছে, তাপ বিদ্যুতের পরিমাণটা অনেক বেশি, ইজি বানানোটা ইজি, যদিও সেটা এনভায়রনমেন্টাল অনেক তার কনসার্ন থাকে, কিন্তু মানে ড্যামেজ ক্রিয়েট করে এনভায়রনমেন্টে, বাট ইজি হয়ে যায়। ফলে এই জায়গাগুলো সমস্যা হয়ে যাবে। ফলে স্বাভাবিকভাবেই আমাদের পক্ষে একটুখানি পাহাড়ি এলাকাতে ইন্ডাস্ট্রি সেট আপ বানানো খুব অসুবিধা। ঠিক আছে, তো যে কোনো রিজন যখন হিলি হয়ে যায় তার পক্ষে এই যে বর্তমান যুগে যে ইকোনমিক ডেভেলপমেন্ট রিলেটেড যে তোমার ইন্ডাস্ট্রি এটসেট্রা বা অ্যাক্টিভিটিসগুলো হয়, সেই অ্যাক্টিভিটিসগুলো ওখানে নামানো মুশকিল। ঠিক আছে, মানে সেট আপটা বানানো মুশকিল। স্বাভাবিকভাবে এরা ইম্পোভারিস্ট হয়ে যায়। ঠিক আছে, মানে গরিব হয়ে যায়, স্টেটগুলোতে ইকোনমি একটু কমে যায়। তো এরকম তুমি পাবে নেপালের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ঠিক আছে, এটা হচ্ছে একটা মেন সমস্যা। তো মণিপুর রিলেটেড যদি আমি প্রবলেম দেখি, মণিপুরের এই তিনটে মেন সমস্যা। ঠিক আছে, এবার কেন হলো, কোথা থেকে এলো এরা, সেগুলো আমরা আস্তে আস্তে যাব। এবার প্রথম কথাটা যেটা বলে রাখি সেটা হচ্ছে একটা স্টেট যখন আমাদের পড়তে হয়, প্রথমে যখন একটা স্টেটে এরকম যেহেতু মণিপুরটা খুব বিস্তারিত সমস্যা নিয়ে তৈরি, মানে অনেক সংস্থার বিস্তারটা অনেক বেশি মণিপুরে, তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে না, আমাকে মাথায় রাখতে হবে যে অনেকগুলো ফ্যাক্টস আমাকে আগে দেখে নিতে হবে মণিপুর সংক্রান্ত। তো মণিপুর সংক্রান্ত কিছু ফ্যাক্টসে যদি আমরা যাই, তাহলে দেখো এখানে আমি কতগুলো বেসিক ফ্যাক্টসগুলো লিখে রেখেছি, সেই ফ্যাক্টসগুলো আমরা একটু মণিপুরে আগে দেখে নেবো। ঠিক আছে, তো মণিপুরে কিছু বেসিক ফ্যাক্টস দেখে নেবো, তার সঙ্গে আমরা একটুখানি ম্যাপের সাহায্য নেবো। ঠিক আছে, 1 মিনিট। তো দেখো বেসিক যদি ফ্যাক্টস আমাদের কিছু মণিপুরে দেখতে হয়, তো কী কী ফ্যাক্টস আমাদের একটু মণিপুরে দেখতে হবে আমি দেখে নিই। প্রথম হচ্ছে লোকেশান অ্যান্ড ল্যান্ড। দেখো মণিপুরের লোকেশানটা এক্স্যাক্টলি আমি যদি দেখি, তাহলে ম্যাপ একটু দেখে নিই। ঠিক আছে, মণিপুরের যে লোকেশানটা ভারতের ম্যাপে যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি মণিপুর এইখানে অবস্থিত। ঠিক আছে, একদম নর্থ ইস্টের স্টেট এখানে অবস্থিত। এবং মণিপুর কী করছে, মণিপুর তোমার এদিকে মায়ানমারের সঙ্গে বর্ডার শেয়ার করছে, একটা ইন্টারন্যাশনাল বর্ডার পাচ্ছে মায়ানমারের সঙ্গে। ঠিক আছে, সেকেন্ড যেটা পাচ্ছে সেটা হচ্ছে আসাম পাচ্ছে, মানে স্টেটের মধ্যে তিনটে স্টেট আমরা শেয়ার করছি বর্ডার, মণিপুর শেয়ার করছে। তিনটে বর্ডার স্টেট কী কী আছে, একটা হচ্ছে আসাম আছে, একটা হচ্ছে তোমার নাগাল্যান্ড আছে, একটা হচ্ছে মিজোরাম আছে। তো এটা দেখার দরকার কি, দেখো অ্যাকচুয়ালি কী হয় না, মণিপুরে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়, তো এখানে যদি কোনো পুলিশি অ্যাকশন বা কোনো পুলিশি অ্যাকশন মানে এটাকে বন্ধ করার জন্য যখন ফাইনালি আমার গভর্নমেন্ট অ্যাকশন নেবে, তো এখানকার যারা মিসক্রিয়েন্টস মানে যারা অশান্তি করছে, তারা কিন্তু এই ক্রস বর্ডার মানে বর্ডারটা ক্রস করে চলে যাবে এক। দুই হচ্ছে যে সমস্যাটা, দুই যে সমস্যাটা হতে পারে, সেই সমস্যাটা কী হতে পারে, সেটা হচ্ছে একটা তো বললাম কিন্তু লোক পালিয়ে যাবে। দুই হচ্ছে বর্ডার যেহেতু এখানে কাছে আছে মায়ানমারে, তো মায়ানমারে তো এখন কু চলছে। ঠিক আছে, তো এখানকার যে সমস্ত মিসক্রিয়েন্টস আছে বা যারা ঝামেলা অশান্তি করছে, তারা মায়ানমার থেকে তোমার অস্ত্র শস্ত্র ইত্যাদি সাপোর্ট নিতে পারে। ঠিক আছে,
চায়না থেকেও নিতে পারে, ঠিক আছে। তো এগুলো আমরা পরে আসবো বিষয়গুলো নিয়ে, ঠিক আছে। তো এই জন্য আমাদের ওদের যে ল্যান্ডস্কেপটা যে দেখা এবং মোটামুটি যে সমস্ত নেবারিং কান্ট্রিজ আছে, মানে এক্ষেত্রে যেমন একটা মায়ানমার, নেবারিং স্টেট যেটা আছে সেটা দেখতে হয়। যেমন এক্ষেত্রে আসাম আছে, নাগাল্যান্ড আছে, তোমার মিজোরাম আছে। তো নাগাল্যান্ড এবং মিজোরামের ক্ষেত্রে যেটা ঘটনা করতে পারে, এইখানকার যে সমস্যা সেটা আস্তে আস্তে ছড়িয়ে পড়তে পারে, নাগাল্যান্ডের দিকেও ছড়িয়ে পড়তে পারে, মিজোরামের দিকেও হালকা করে ছড়িয়ে পড়তে পারে, ঠিক আছে। তাই জন্য বর্ডারিং স্টেট যেগুলো আছে সেগুলোকেও আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, আমি চলে আসি পরের বিষয়। তো এখানে মেন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা দেখতে হবে যেটা লোকেশনটা আমরা দেখে নিলাম। ল্যান্ড দেখো, মণিপুর খুব বড় স্টেট না, 22,327 কিলোমিটার স্কোয়ার হচ্ছে টোটাল এরিয়া। এবং মণিপুরের যে ল্যান্ড আছে সেটা মানে র্যাঙ্ক যদি দেখি 23, ঠিক আছে। এগুলো অ্যাকচুয়ালি মনে রাখতে হবে না কিছুই, আমাদের এক্সামের পার্সপেক্টিভে খুব একটা ইম্পর্টেন্ট নয় ওই সেন্সে, কিন্তু আমাকে একটা ওভারঅল আইডিয়া দেবে যে যে স্টেটটা সম্বন্ধে আমি আলোচনা করছি সেই স্টেটটার ক্যারেক্টারটা কী, মানে এই সমস্ত প্যারামিটার্সগুলো না জানলে ক্যারেক্টারটা বোঝা যায় না। আমার ইন্টারন্যাশনাল বর্ডার বলে দিচ্ছি মায়ানমার, 3টে স্টেট তো আমি বলে দিয়েছি, শেয়ার করছি যারা, আসাম, নাগাল্যান্ড আর মিজোরাম। এবার হচ্ছে আমার দেখতে হবে স্ট্যাটাস অফ স্টেটস, মানে এই যে স্টেটটা আমি আজকে যেটা মণিপুর পাচ্ছি, এটা কি প্রথম থেকে এরকম স্টেট ছিল? ভারতের স্বাধীনতার সময় থেকে কি এরকম স্টেট ছিল? না এটার কোনো ইভলিউশন হয়েছে, মানে হ্যাজ ইট পাস থ্রু সাম ইভলিউশন অর নট, সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। তো সেটা দেখার জন্য আমি কী কী দেখবো, দেখো প্রথমে আমি জানি এগুলো ফ্যাক্টসগুলো বলে দিচ্ছি, তারপর আমি ডিটেলসে তো আসবি। প্রথম হচ্ছে অ্যাডমিশন টু ইন্ডিয়ান ইউনিয়ন 1949, ভারত স্বাধীন হয়েছে 1947 সালে। 1947 সালে এর কিছু পলিটিক্যাল রিভলিউশন আমরা দেখবো। আর যেটা ঘটেছিল স্ট্যাটাস অফ ইউটি, মানে মণিপুর প্রথম থেকে কিন্তু কোনো রাজ্য ছিল না। তো প্রথমে কী হয়, এর মার্জার হয়, তারপরে ইন্ডিয়ান ইউনিয়নে এটা তোমার অ্যাডমিশন হয়, মানে প্রবেশ করে 1949। আগে এটা রাজা ছিল, প্রিন্সি স্টেট ছিল। তারপরে সেখান থেকে এটা বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে হয়েছিল, এগুলো তোমরা জানো। তারপরে স্ট্যাটাস অফ ইউটি যেটা হয়, মানে ইউনিয়ন টেরিটরি স্ট্যাটাস পাচ্ছে 1956-এ 1 নভেম্বর। আর স্টেটহুড মানে ফুল ফ্লেজ স্টেট যেটা হচ্ছে মণিপুর, সেটা হচ্ছে 1972 সালে 21 জানুয়ারি। তো এইটা আবার দেখবো, কারণ এই হিস্ট্রিগুলোর মধ্যে থেকে কিন্তু, মানে হিস্ট্রিগুলোর মধ্যেই আজকে বর্তমানে যে সমস্যাটা হচ্ছে তার বীজ অ্যাকচুয়ালি নিহিত থাকে। Therefore, history has to be evaluated or history has to be analyzed, okay? কারণ হিস্ট্রি যদি আমি ভালো করে অ্যানালাইজ না করি তাহলে আমার পক্ষে আজকের যে সমস্যাটা আছে সেই সমস্যাটার কারণ কিন্তু ঠিকভাবে বোঝা সম্ভব হয় না। সেকেন্ড হচ্ছে এটা, সেটা হচ্ছে সিটস ইন লেজিসলেচার। এবার সিটস ইন লেজিসলেচারটা আমাদের এখানে দেখার দরকার আছে। তো প্রথমে যদি আমি দেখি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে টোটাল এখানে সিট হচ্ছে 60। তো এটা কেন 60? ছোটো স্টেট স্বাভাবিক, ওই জন্য 60 দেওয়া আছে। 60-এর নিচে তো আমরা যেতে পারি না, কনস্টিটিউশনাল ম্যান্ডেট আছে। তো যাই হোক, 60-এর নিচে আমরা যেতে পারবো না, 60 দেওয়া আছে। রাজ্যসভার সিট করা, রাজ্যসভার সিট মণিপুর থেকে একটা মাত্র, এবং লোকসভার সিট হচ্ছে 2টো। তো এটা আমাদের কি ইন্ডিকেট করে, দেখো লোকসভা সিট এবং রাজ্যসভার সিট, আর লোকসভার সিট রাজ্যসভার সিটে আমি একটা জিনিস যেটা পাবো, স্পেশালি রাজ্যসভার সিট না হলে লোকসভার সিটে, লোকসভা সিট যখন 2টো বলা হচ্ছে, এখান থেকে আমরা বুঝতে পারছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের যখন ফরমেশন হচ্ছে তখন মণিপুরের যে সিট বা মণিপুরের রাজ্যটা পলিটিক্যালি ইন দ্য ফরমেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট কতটা ভূমিকা নিচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি এখান থেকে। যেমন ধরো 2টো যদি আমার সিট হয়, তা আমার যদি আজকে ধরো সাপোজ আমি যদি ক্ষমতায় মানে ইলেকশন জিতি, মানে ইলেকশনে রেজাল্ট আসে, ইলেকশনে যদি দেখি আমার 320টা সিট আসছে, তাহলে অবভিয়াসলি আমি মেজরিটি পেয়ে গেছি, ম্যাজিক ফিগার ক্রস করে গেছি ভারতের। তো মণিপুরের 2টো সিট যদি আমার ডিসফেভারেও যায়, অর্থাৎ আমার যদি আনফেভারেবল হয়, না থাকে, ওখানে অন্য সরকার থাকে, অন্য পার্টি মানে এমপি থাকে, আমার খুব যায় আসে না। তাহলে এখান থেকে আরেকদিন বোঝা যাচ্ছে যে মণিপুরের সেরকম পলিটিক্যাল কোনো সে নেই সেন্ট্রাল গভর্নমেন্ট ফরমেশনে। তো পলিটিক্যালি মণিপুর কিন্তু একটা উইক স্টেট, যেখানে আমার ইউপি বা পশ্চিমবঙ্গ, বিহার, যেখানে 42 এরকম, ইউপিতে 75টার মতো সিট আছে, ঠিক আছে। তো সে এই জায়গাগুলো কিন্তু আমার অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে দিচ্ছে, যেখানে মণিপুর কিন্তু পারছে না। সো এগুলো মাথায় রাখার ব্যাপার আছে। আচ্ছা, ডেমোগ্রাফি, এবার আবার ডেমোগ্রাফিতে চলে যাবো। এবারে যেটা সমস্যা হচ্ছে, এবার আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ডেমোগ্রাফি। দেখো মণিপুর একটা স্টেট, মণিপুরে ঝামেলা হচ্ছে, ঠিক আছে। তো ঝামেলা কী করে মানুষ ঝামেলা করবে? ঝামেলা তো আর গাছপালার মধ্যে হবে না, মানুষের মধ্যে হবে। তো আমাকে মানুষের যে অবস্থাটা দেখতে হবে, কিছু ডেমোগ্রাফিক ডাটা আমার দেখতে হবে। তো পপুলেশন যদি আমি দেখি, মণিপুরে 28.6 lakhs। তো মণিপুরে যে পপুলেশনটা খুব একটা বেশি না, খুবই ছোটো, মানে হুগলির যেখানে প্রায় 56 লক্ষ, 55,19,000 সামথিং, 55,20,000, সেখানে মণিপুরে মাত্র 28। তো বুঝতে পারছি মণিপুর প্রায় হুগলির অর্ধেক, ঠিক আছে। বুঝতে পারছো যে মানে পপুলেশন ওয়াইজ মণিপুর খুবই ছোটো একটা রাজ্য, ঠিক আছে। তো র্যাঙ্ক হচ্ছে 23। ডেন্সিটি যদি দেখি 130 হচ্ছে পার কিলোমিটার স্কয়ার ডেন্সিটি মণিপুরে, খুব একটা বেশি না। লিটারেসি হচ্ছে 76.94, ভারতের অ্যাভারেজ থেকে একটু বেশি। সেক্স রেশিও হচ্ছে 9
সেক্স রেশিওটাও ভারতের থেকে বেশি, ঠিক আছে, ভারতের 940, তো এইসব ঠিকই আছে। সেই সব দিক থেকে মণিপুরে মোটামুটি ডেমোগ্রাফিক যে ইয়েটা আছে, তোমার যে স্ট্যাটাসটা আছে, খারাপ না। এবার চলেছে ইকোনমি। দেখো ইকোনমিটা দেখলে তুমি বুঝতে পারবে যে মণিপুর একটা পোর স্টেট। কীভাবে বুঝবো? দেখো জিডিপি দেখো মণিপুরে দেখাচ্ছে, মানে এটা হচ্ছে জিডিপি, মানে স্টেটের গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট বলে, এটা জিএসডিপি বা জিডিপি লিখেছি, 0.527 লাখ crore, ঠিক আছে, মানে এটা র্যাঙ্ক হচ্ছে 28, তো বুঝতে পারছি একদম শেষ। আর পার ক্যাপিটা যদি দেখি, পার ক্যাপিটাটা আমরা লিখিনি, ঠিক আছে, ওটা 90 বা 99,000 এরকম একটা কিছু হবে। তো সেটাও তুমি যদি দেখো সেটা দেখাচ্ছে কত, আমার সেটা দেখাচ্ছে 27। তো মানে মণিপুরের পার ক্যাপিটাতে মণিপুরের যেটা রিয়েল জিডিপি বা ইকোনমিক ইন্ডিকেটর যদি আমি বলি, তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মণিপুরের অবস্থা করা ভালো না, দ্যাট ইজ অনলি 27, মানে র্যাঙ্ক হচ্ছে প্রায় শেষে। এবার এইচডিআইতে র্যাঙ্ক হচ্ছে মণিপুরের 15। তো এগুলো মোটামুটি একটা মণিপুরের যে সাধারণ যে জনগণ, সেই জনগণের যে অবস্থা, সেই অবস্থাটা কতটা করুণ বা কতটা খারাপ, সেই জিনিসটা কিন্তু দর্শায়, ঠিক আছে, দ্যারফর ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আমার রিলিজিয়াস কম্পোজিশন। কেন রিলিজিয়াস কম্পোজিশনটা দেখতে হবে? কারণ রিলিজিয়াস কম্পোজিশন একটা জানার কারণ হচ্ছে এথনিসিটি যে বিষয়টা আছে, এই এথনিসিটি ডিফাইন করতে রিলিজিয়ানের একটা খুব বড় ভূমিকা আছে, দ্যারফর রিলিজিয়াস কম্পোজিশনটা জানার দরকার। দেখো মণিপুরে এই মুহূর্তে যে রিলিজিয়াস কম্পোজিশন ছোটো পাই চার্ট আমি করে দিয়েছি, হিন্দু আছে 1.4%, তাই মেজরিটি, খ্রিস্টান আছে 41.3%, ইসলাম আছে আই ফর ইসলাম, আই স্ট্যান্ডস ফর ইসলাম, 88.4%, অনলি 8.4%, আদার্স মানে বুদ্ধিস্ট, খ্রিস্টানিটি, শিখ, ঠিক আছে, সরি বুদ্ধিস্ট, জৈনিজম, শিখিজম, ঠিক আছে, এবং আদার্স তোমার যে সমস্ত ট্রাইবাল কিছু রিলিজিয়ান ডেইটি থাকে, ট্রাইবাল রিলিজিয়ান ফলো করে এরকম ব্যাপার আছে, স্যাক্রেড গ্রুপ ট্রু এগুলো। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আদার্সে মানে 10-12%, ওটা আমি লিখিনি। তো এখানে মেজরিটি যারা, যেটা মেন রাইভাল মানে যদি দেখি, তাহলে সেটা হচ্ছে একটা খ্রিস্টানিটি, একটা হিন্দু। এবং আমরা দেখবো এটা যে যখন ঝামেলা পার্সেন্টটা দেখবো, তো মেয়েতিদের তুমি দেখবে মেয়েতিরা হচ্ছে হিন্দু, আর কুকি, নাগা বা যাদের সঙ্গে অন্য ট্রাইবাল গ্রুপ আছে, ট্রাইবালসরা কিন্তু খ্রিস্টান কেন হবে ট্রাইবাল? এটা সিম্পল কারণ, এখানে ব্রিটিশরা ছিল, ব্রিটিশদের একটা প্রভাব ছিল, তারা প্রচুর মাস কনভার্সন করেছে, অনেক ট্রাইবসের যেহেতু কন্ডিশন খারাপ থাকে, পভার্টি থাকে, তো ট্রাইবসদেরকে এক্সপ্লয়েট করেছে ইন লিউ অফ তোমার ইকোনমিক অ্যাডভান্টেজেস, তাদেরকে মাস কনভার্সন করতে বাধ্য করেছে, এটসেট্রা। তো এগুলো হচ্ছে বিষয়। এছাড়া হিন্দু রিলিজনের কিছু সমস্যা আছে, কাস্ট বেস সিস্টেম আছে, তার অপারেশন আছে, তার জন্য একটা রিপালসিভ একটা ফোর্স কিন্তু এই সমস্ত যারা লোয়ার রাং, মানে কাস্ট সিস্টেমের নিচে বা যারা অবহেলিত, তারা ফেস করে, তারা খ্রিস্টানিটিতে কনভার্ট হয়ে যায়। দিস আর টু মেন রিজন, ওকে, রিজনস। তো এই কারণে ওখানে আমরা দেখতে পাচ্ছি এটা যে খ্রিস্টানিটিটা ওখানে খুব হাই, খ্রিস্টানিটি 41.3%। এই যে রিলিজিয়াস কম্পোজিশন, এটা একটা বড় এই ক্ষেত্রে এখানে মানে বিশাল মানে একটা বড় ইস্যু। কারণ এই যে কুকি নাগারের সঙ্গে যে মেয়েদের ঝামেলাটা হচ্ছে, তার মধ্যে কিন্তু রিলিজিয়ান একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। কীরকমভাবে? কারণ রিলিজিয়ান একটা ডিফারেন্স, এথনিক যে কনফ্লিক্ট হবে, তো এথনিক কনফ্লিক্ট হতে কিছু তো ডিফারেন্স থাকতে হবে। ধরো আমার আর তোমার মধ্যে ঝামেলা হতে গেলে আমার তোমার মধ্যে কিছু পার্থক্য থাকতে হবে। তোমার আমাদের কোনো পার্থক্য না থাকে, তোমার মনোভাব যা মনোভাব তার, তুমি যা খাও আমি তাই খাই, তুমি যে ভগবানকে পুজো করো আমি তাই ভগবানকে পুজো করি, আমাদের কোনো রকম পার্থক্য নেই, তাহলে ঝামেলা হওয়ার কোনো চান্সই নেই। যতক্ষণ না কোনো একটা ঝামেলা হতে গেলে, যতক্ষণ না কোনো একটা আমাদের মধ্যে ডিফারেন্স তো হবে, ডিফারেন্স ইন ওপিনিয়ন তৈরি হবে, ডিফারেন্স ইন ইন্টারেস্ট তৈরি হবে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে, ততক্ষণ তো কোনো ঝামেলা তৈরি হবে না। তো এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হওয়ার জন্য অনেকগুলো আমাদের গ্রাউন্ড আছে, তার মধ্যে একটা বড় গ্রাউন্ড হচ্ছে রিলিজিয়ন, তাই এটা আমাদের জানা দরকার ছিল। তো যাই আমরা চলে যাই পরের টপিক যেটা হচ্ছে কি, এবার মণিপুরটাকে আমরা স্টাডি করবো, কীভাবে স্টাডি করবো? দেখো আমি তো প্রথমেই বলেছি যে মণিপুর যখন স্টাডি করতে আমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এথনিক কনফ্লিক্ট, সেকেন্ড হচ্ছে ইনসার্জেন্সি, এবং থার্ড হচ্ছে সেটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। কিন্তু ইকোনমিক যে ইস্যুটা, সেটা আমাদের এই মুহূর্তে খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু না, কারণ মেজরিটি মানে সব থেকে বড় সমস্যা যদি বলি দুটি, সেটা হচ্ছে এক এথনিক কনফ্লিক্ট, সেকেন্ড হচ্ছে ইনসার্জেন্সি। বাট রাইট নাও এথনিক কনফ্লিক্ট যেটা আছে সেটাই এখন তোমার মাথা চালা দিয়ে ওপরে উঠে এসেছে, এখন ওটাই এখন গভর্নমেন্ট ওটা নিয়ে ডিল করছে। তো এই মুহূর্তে দেখো, যদি আমি দেখি যে মণিপুরটাকে যদি আমরা স্টাডি করতে হয় সমস্ত বিষয়গুলো, তাহলে আমাদের কী করতে হয় না, হিস্টোরিক্যাল আন্ডারপিনিংসগুলো আমাদের জানতে হয়, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড একটু জানতে হয়। কারণ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে কী হয়, ওদের মণিপুরের যে মেন সমস্যাটা থাকে তার বীজটা অন্তর্নিহিত থাকে, এটা আমি বলেছি। তো এই যে হিস্ট্রিটা, যে মণিপুর হিস্ট্রিটাকে আমরা দুভাবে দেখতে পারি। একটা হচ্ছে অ্যানশিয়েন্ট হিস্ট্রি বা অ্যান্টিকুইটি, এটা আছে মানে 33 CE বা AD, সেখান থেকে মণিপুরে যে মানে হিস্ট্রিটা আছে সে তার পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়, ঠিক আছে। তো ওখানকার সেটেলমেন্ট সিস্টেম হাবিজাবি আছে, তো ওগুলো আমাদের এখানে খুব একটা লাগবে না, তাই ওটা নিয়ে আমি কোনো আলোচনা করতে যাচ্ছি না, ঠিক আছে। তারপরে ওখানে যেমন ডাইনেস্টিক রুল থাকে, সমস্ত জায়গাতে রাজা থাকে, ওখানেও ছিল, রাজতন্ত্র ছিল, সবই ছিল। তো মণিপুরের যে
পলিটিক্যাল হিস্ট্রি আছে বা পলিটিক্যাল যে সেট আপটা আছে, ঠিক আছে, যে সিস্টেমটা আছে, সেটা পরিবর্তন করা শুরু হচ্ছে 1824 সাল থেকে, ঠিক আছে। কেন? এখানে অ্যাকচুয়ালি কলোনিয়াল হিস্ট্রি থেকে মণিপুরের যে ডাইনাস্টিক রুল আছে তার ট্রান্সফরমেশন শুরু হয়। তো প্রথমে যেটা হয় কি, প্রথমে একটা প্রোটেক্টরেট অফ ব্রিটিশ এম্পায়ার হয়, মানে মণিপুর প্রথমে প্রোটেক্টরেট অফ ব্রিটিশ এম্পায়ার এটাতে পরিণত হয় 1824-এ। তারপরে প্রিন্সলি স্টেট অফ ইন্ডিয়াতে পরিণত হয় 1891 সালে। তারপর অ্যাক্সেশন টু ইন্ডিয়ান ইউনিয়ন ঘটে, এটা ঘটে হচ্ছে 1947 সালে। তারপর মার্জার উইথ ইন্ডিয়ান ইউনিয়ন ঘটে 1949 সালে। তারপর স্ট্যাটাস অফ ইউনিয়ন টেরিটরি যেটা মানে ইউটি যেটা করে, ইউটি স্ট্যাটাসটা পাচ্ছে হচ্ছে তোমার 1956 সালে। আর তোমার স্টেটহুড পাচ্ছে মণিপুর হচ্ছে 1972 সালে, ঠিক আছে, এটা আমার লেখা আছে। এখানে একটা গন্ডগোল হয়েছে কি, এখানে আমাকে দেখা, এখানে একটু লেখাটা একটুখানি, এই প্রোটেক্টরেট অফ ব্রিটিশ এম্পায়ার এটা আমি বলতে যে ফার্স্ট এটা, ঠিক আছে, তো একটুখানি চাপা পড়ে গেছিলো। তো এবার এইটা একটু আমাকে এক এক করে বুঝতে হবে এটা মানেটা কি। এটা আমি জাস্ট এক লাইনে বলে দিলাম পক্ষটা মানেটা কি। তো ফার্স্ট আমরা যেটা নিয়ে আলোচনা করবো, দ্যাট ইজ প্রোটেক্টরেট অফ ব্রিটিশ এম্পায়ার। তো প্রোটেক্টরেট অফ ব্রিটিশ এম্পায়ার মানেটা হচ্ছে কি, প্রোটেক্টরেট কথাটা মানে কি, প্রোটেক্টরেট মানে হচ্ছে ভাই আমি তোমাকে প্রোটেকশন দেবো, ঠিক আছে, তুমি আমার প্রোটেক্টর, আশ্রিত। তো প্রথমে এই শব্দটা শুনে প্রথমে মাথায় আসা উচিত যে ভাই তুমি আমাকে প্রোটেকশন যে দিচ্ছ, মানে ফ্রম হুম, কার থেকে প্রোটেকশন দিচ্ছ, মানে মানে আমি কার দ্বারা থ্রেটেড, আমি কি আমাকে অ্যাটাক করতে পারে, দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন শুড কাম ইন মাইন্ড না। তা আমাকে কি অ্যাটাক করতে হবে, তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রোটেক্টেডের যে মানে স্ট্যাটাসটা এটা দিতে গেলে তাকে তোমাকে অ্যাটাক হতে হবে। তোমাকে যদি কেউ অ্যাটাক করে আমি তোমাকে বাঁচাতে পারবো, তোমাকে অ্যাটাকই করছে, আমি বাড়িতে বসে আছি, আমি কি বলছি আমি বাঁচাচ্ছি, এটা তো কোনো কথা হবে না, কাজে কথা হবে না। তাহলে তোমাকে প্রথমে দেখতে হবে যে আমাকে অ্যাটাক করলো, তারপরে তোমাকে যদি কেউ অ্যাটাক করে তবে আমি প্রোটেকশন দেবো। তাহলে এখানে আমাকে দেখতে হবে আমাকে অ্যাটাক কে করছে। তো অ্যাটাক এখানে কে করবে, দেখো মেনলি এখানে অ্যাটাকটা করবো হচ্ছে বার্মিজ অকুপেশন থেকে আমাদের এখানে যাত্রা শুরু হবে, ঠিক আছে, বার্মিজ অকুপেশন থেকে আমাদের যাত্রা শুরু, আমরা নাবিনি, ঠিক আছে, কারণ না বলে লেখাটা দেখা যাবে। ঘটনাটা কি ঘটছে এখানে আমি একটুখানি ম্যাপটা নিয়ে আসি। ঘটনাটা যেটা ঘটছে ফার্স্ট হচ্ছে লেখাটা দেখো, বার্মিজ অকুপেশন অফ মণিপুর অ্যান্ড আসাম ইন 1824, দিস ইজ দ্য ফার্স্ট ইনসিডেন্ট। ঘটনাটা হয় কি, এখানে বার্মা আছে মানে মায়ানমার, ঠিক আছে, মায়ানমার কি করে, মায়ানমার এখানে কাবো ভ্যালি বলে একটা জায়গা আছে, ঠিক আছে, মায়ানমার এখান থেকে অ্যাটাক করে দেয় মণিপুর এই জায়গায়, ঠিক আছে, মানে ঢুকে যায় যে মণিপুর এবং আসাম রিজিয়ন মায়ানমার তোমার দখল করে নেয়, তখন যে বার্মিজ তোমার কিং ছিলেন, ঠিক আছে। আর এইটা দখল করে নেওয়ার ফলে কি, তখন মণিপুরের যে রাজা ছিল এগুলো একটা মনে রাখতে হবে না, গম্ভীরজি ছিলেন, ঠিক আছে। তো তোমার এখানে গম্ভীর সিং হবে। তো এই যে গম্ভীরজি যিনি রাজাটা ছিলেন, এস হয়ে গেছে এখানে গম্ভীর সিং। তো গম্ভীর সিং কি হয়, গম্ভীর সিংকে ব্যানিস্ট করে দেয়, মানে ওনাকে বিতাড়িত করা হয়, ঠিক আছে। এবার ব্রিটিশরা যখন দেখে যে আলটিমেটলি মণিপুর অ্যাটাক হয়ে গেছে, তখন কি হয়, ব্রিটিশরা ওয়ার ডিক্লেয়ার করে দেয়। ওয়ারটা কার এগেন্সটে ডিক্লেয়ার করে, বার্মার এগেন্সটে ডিক্লেয়ার করে, ঠিক আছে। দিয়ে আমার শুরু হয়ে যাচ্ছে অ্যাংলো বার্মিস্ট ওয়ার, ফার্স্ট অ্যাংলো বার্মিস্ট ওয়ার। তো ফার্স্ট অ্যাংলো বার্মিস্ট ওয়ার স্টার্ট হবে, অ্যাংলো বার্মিস্ট ওয়ার শেষ হবে, ইয়াংদোবো ট্রিটি হবে, এগুলো আমাদের দেখাতে হবে না, দ্যাট ইজ দ্য পার্ট অফ হিস্ট্রি। তো এখানে যেটা কি হচ্ছে যে ব্রিটিশরা ডিক্লেয়ার করার পর তোমার বার্মাকে ওরা এখান থেকে বিতাড়িত করে, এক্সপেল করে। এবং যে রাজা ছিল গম্ভীর সিং, উনি কি করেন, উনি একটা ঘটনা ঘটান, উনি ব্রিটিশদের সাহায্য নেওয়ার পর উনিও মোটামুটি ফাইটিং করেন এবং কাবো ভ্যালি থেকে মোটামুটি এই তোমার যারা বার্মিস আছে, বার্মিস ফোর্স আছে তাদেরকে এক্সপেল করে দেয়। এই যে ব্রিটিশদের সাহায্য নিয়ে মণিপুর নিজেকে রক্ষা করছে, ঠিক আছে, বার্মিস এক্সপ্যানশন মানে পলিসি যেটাকে, সেটাকে প্রোটেক্ট মানে আটকে দিচ্ছে, স্টপ করে দিচ্ছে। এই বিষয়টাতে কি হয়, তো ব্রিটিশ বলে দেখো ভাই তোমার তো অবস্থা খারাপ, তুমি তো উইক স্টেট, এনি টাইম ইউ ক্যান বি মানে অ্যাট্যাক্ট, ঠিক আছে, বাই বার্মিস ফোর্স, ঠিক আছে। তো তোমার এখন যেটা করা উচিত, ইউ মাস্ট কাম আন্ডার মাই প্রোটেকশন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বলে হচ্ছে ব্রিটিশরা। আমার এক্স্যাক্টলি এখন নামটা মনে পড়ছে না, সেই সময় যিনি গভর্নর জেনারেল ছিলেন মানে ভাইসরয় ছিলেন, ঠিক আছে, হ্যাঁ, কারণ গভর্নর জেনারেল হবে 1824। তো কিং সাইন্ড সাবসিডিয়ারি অ্যালায়েন্স। এবার রাজা এখন কি বলেন, ঠিক আছে তোমরা আমাকে বাঁচিয়েছো, আই হ্যাভ টু মানে অ্যাডমিট ইউর প্রপোজাল, ঠিক আছে। তখন উনি কি করেন, উনি বলেন ঠিক আছে, কিং সাইন করে দেওয়া হচ্ছে সাবসিডিয়ারি অ্যালায়েন্স অ্যান্ড বিকেম ব্রিটিশ প্রোটেক্টরেট অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য স্টেট ওয়াজ নট স্ট্রং ইনাফ টু প্রোটেক্ট হারসেলফ ফ্রম ফার্দার বার্মিস অ্যাটাক। তো রাজা এটা মেনে নেয়, কোনো অসুবিধা নেই। এবার কোশ্চেন হচ্ছে যখন সাবসিডিয়ারি অ্যালায়েন্স হয় তখন আমরা খুব ভালো করে জানি ঘটনাটা কী ঘটে। সাবসিডিয়ারি অ্যালায়েন্স হয়ে গেলে রাজার যে স্ট্রাকচারটা আছে, পলিটিক্যাল স্ট্রাকচারটা আছে, পাওয়ারটা রাজা এনজয় করে, পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। কীরকম ডিস্ট্রিবিউট হয়ে যায়, তিনটে পাওয়ার যেটা আছে রাজার বাইরে বেরিয়ে যায়, এটা চলে যায় ব্রিটিশদের হাতে। ব্রিটিশ কী করে, এটা যে রাজার দরবার হয়, এই রাজার দরবার ব্রিটিশ এখানে একটা অফিসারকে এখানে তোমার দিয়ে দেয়, মানে ব্রিটিশ একটা অফিসারকে আমার স্টেশন করে দেয়, মানে পোস্টিং করে দেয়। রাজার দরবার থাকবে, সেখানে একটা ব্রিটিশ অফিসার পোস্টিং হয়ে যাবে। এই রাজার দরবার, এখানে একটা ব্রিটিশ অফিসার পোস্টেড হয়ে যাবে, ঠিক আছে। এ কী করবে, এই ব্রিটিশ অফিসার কী করবে, রাজাকে তিনটে বিষয়ে সবসময় কিন্তু
সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মতামত দিতে থাকবে, মানে তিনটে বিষয়ে সিদ্ধান্ত রাজা নিতে পারে না, ঠিক আছে? কি কি? একটা হচ্ছে কমিউনিকেশন, সেকেন্ড হচ্ছে তোমার ডিফেন্স, থার্ড হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা ফরেন পলিসি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এই তিনটে বিষয় যেটা আছে, এই তিনটে বিষয়ে রাজা কি করে, কোনো সিদ্ধান্ত নিতে পারে না। বাট ইন্টারনাল যে পলিটিক্যাল ডিসিশনসগুলো আছে সেগুলো কিন্তু রাজা নেয়। সো দিস বিকামস দ্য স্ট্যাটাস অফ কিং আফটার অ্যাকসেপ্টিং দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স। সাবসিডিয়ারি আমরা সবাই জানি, সাবসিডিয়ারি অ্যালায়েন্সটা যেটা আছে এটা ইন্ট্রোডিউস করেছিল হচ্ছে লর্ড ওয়েলেসলি, ঠিক আছে? তো লর্ড ওয়েলেসে সাবসিডিয়ারি অ্যালায়েন্সটা ইন্ট্রোডিউস করেছে। তো এইটা হয়ে গেল আমার প্রোটেক্টরেট স্ট্যাটাস। তো আমার এইভাবে মণিপুর চলে গেল, প্রথমে প্রোটেক্টরেট হয়ে গেল, এবং এটা হয়ে যাচ্ছে 1824 অর 1826, কারণ আমার একটুখানি সালটা এখানে একটুখানি মনে পড়ছে না, সালটা 1826 অর 24 হবে, কারণ বার্মিজ ওয়ারটা হয়েছিল, তো ওয়ারটা যতদিন চলেছিল টাইম তো নিয়েছে, ঠিক আছে? এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ইন্টারেস্টিং ঘটনা। সেই ঘটনাটা হচ্ছে কি, দ্য স্ট্যাটাস অফ প্রিন্সলি স্টেট 1891। দেখো আমরা এরা প্রথমে যে ঘটনা আমরা দেখলাম সেটা হচ্ছে প্রোটেক্টরেটের পরে হচ্ছে আমার স্ট্যাটাস অফ প্রিন্সলি স্টেট। তো প্রিন্সলি স্টেট যখন হতে হবে, তার কিন্তু স্ট্যাটাস আরও চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ রাজা যে হবে সে কমপ্লিটলি ব্রিটিশদের মানে ইয়েতে চলে যায়। স্ট্যাটাস অফ প্রিন্সলি স্টেট যেটা দেওয়া হয়, এটা কিন্তু দেওয়া হবে কিসের ভিত্তিতে? এটা দেওয়া হয়েছে তোমার ডক্ট্রিন অফ ল্যাপস। এই ডক্ট্রিন অফ ল্যাপস যেটা তোমার ডালহৌসি করেছিল। তো এইখানে দেখো একটা জিনিস আমার এখানে বুঝতে হবে, স্ট্যাটাস অফ প্রিন্সলি স্টেট যখন দেওয়া হয় কাউকে, তখন কি হয় যে রাজাটা হয় একটা মাইনরকে রাজা বসিয়ে দেওয়া হয়, এবং তার যে একজন রেজেন্ট থাকে, মানে তার হয়ে যিনি ক্ষমতা পরিচালনা করবেন, যেমন বৈরাম খাঁ ছিলেন। আকবর তো ছোট ছিল, মাইনর ছিল, তো আকবর যখন মাইনর ছিল তো বহুদিন আনটিল আকবর বিকম 18 ইয়ার্স, তো ততদিন আমার বৈরাম খাঁ কিন্তু আকবরের হয়ে রাজত্ব চালাতো। সেরকমই যখন আমাদের ডক্ট্রিন অফ ল্যাপসটাকে ইম্পোজ করা হয়, তো সেক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, একজন মাইনরকে বসিয়ে দেওয়া হয়, এবং সমস্ত পাওয়ারটাই, ম্যাক্সিমাম পাওয়ারটাই, এভরিথিং ইজ জেনারেলি কনফিসকেটেড বাই দ্য ব্রিটিশ এম্পায়ার, ঠিক আছে? এটা ঘটনাটা ঘটে। কিন্তু এই ঘটনাটা কীভাবে ঘটলো এটা একটু আমরা দেখে নেবো হিস্ট্রিতে, তাহলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি মণিপুরের পলিটিক্যাল ইভলিউশন। এই দেখো আমরা দেখলাম প্রোটেক্টরেট অফ ব্রিটিশ এম্পায়ার হয়ে গেল 1824-26-এ, ঠিক আছে? এবার এর মধ্যে চলছে অনেক রাজা আসছে যাচ্ছে, ওদের ডাইনাস্টিক রুল চলছে, কোনো অসুবিধা নেই, এদের মধ্যে একটু অশান্তি হচ্ছে, অসুবিধা নেই, চলছে। 1886-এ একজন রাজা আসেন, তার নাম হচ্ছে সুরাচন্দ্র সিং। এই সুরাচন্দ্র সিং একজন মোটামুটি মণিপুরি রাজা ছিলেন, ভালোই ছিলেন। আচ্ছা, এইখানে একটা জিনিস মিস করে গেছি, একটা জিনিস বলতেন, এই যে মণিপুরের তুমি যে নামগুলো শুনছো, সুরাচন্দ্র সিং বা আরও পাবে, দেখবো সব হিন্দু নেম। তো মণিপুরিরা কি প্রথম থেকে হিন্দু ছিলেন? না, ওরা প্রথম থেকে হিন্দু ছিল না। ওদের একটা এই যে রাজতন্ত্র যেটা মণিপুরে আমরা দেখছি, বা রাজা যারা হচ্ছে, এরা বেসিক্যালি হচ্ছে মেইতি কমিউনিটি, ঠিক আছে? তো মেইতি কমিউনিটি ওখানে রাজা বা রাজতন্ত্রটা সামলাতো, কিন্তু এরা প্রথম থেকে হিন্দু ছিল না, এরা একটা অ্যানিমিস্টিক অন্য একটা রিলিজিয়ন ফলো করতো, ওটা আমরা পরে আসবো। কিন্তু এরা পরে হিন্দুতে কনভার্সন হয়, ঠিক আছে? তো সেই কনভার্সনটা আমরা একটু দেখে নেবো পরে, এখন দেখার দরকার নেই। তো স্ট্যাটাস অফ প্রিন্স স্টেট যেটা হচ্ছে তোমার 1891, সেটা কীভাবে হচ্ছে? প্রথমে কি হয়, সুরাচন্দ্র সিং তখন রাজা থাকছেন হচ্ছে 1886-এ। তো ইনি কি করেন, ইনি কোনো একটা ভেতরে কোনো একটা সমস্যা হয়েছিল, ইনি সমস্যা হতে উনি কি করেন, উনি ওনার যে অ্যাবডিকেট করে দেন, অর্থাৎ উনি বলেন আমি রাজা থাকবো না, উনি ওনার থ্রোন মানে যেটা আমরা বলি হচ্ছে রাজ সিংহাসন উনি ত্যাগ করে দেন, ঠিক আছে? তো উনি যখন থ্রোনটা ত্যাগ করে দেন, তো ওনার যে দুটো ভাই ছিল, ওনার ভাই ছিল হচ্ছে টিকেন্দ্রজিৎ সিং। এক মিনিট, তো ওনার দুটি ভাই ছিল, ওনার ভাইয়ের নাম হচ্ছে ত্রিকেন্দ্রজিৎ সিং। একটুখানি ডিস্টার্ব হয়ে যাচ্ছে একটু। তো এইবারে কি হচ্ছে, উনি যখন রাজা আছেন, ভালোই আছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এবার সুরাচন্দ্র সিং যেটা করছেন 1886-এ, এগুলো কিছু সালটাল মনে রাখতে হবে না, এটা জাস্ট বোঝার জন্য। তো উনি কি করছেন, উনি ওনার থ্রোন অ্যাবডিকেট করছেন, হি অ্যাবডিকেটেড থ্রোন, ঠিক আছে? রাজত্ব ছেড়ে দেন। তো ওনার ছিল দুটি ভাই, ও ডাইনাস্টিক রুল, পরিবারতন্ত্রের ব্যাপার। তো ওনার দুটো ভাই ছিল, এক ছিল ত্রিকেন্দ্রজিৎ সিং আর একজন ছিলেন হচ্ছে কুলাচন্দ্র সিং। সুরচন্দ্র সিং এর দুই ভাই। এবার ঘটনাটা কি ঘটে, এই যে ত্রিকেন্দ্রজিৎ সিং আছেন, ইনি ছিলেন হচ্ছে কমান্ডার ইন চিফ আর্মি কমান্ডার, সেনাপতি। আর এই যে কুলাচন্দ্র সিং, উনি কোনো একটা মিনিস্টার বা এরকম কিছু একটা ছিলেন, ঠিক আছে? হি ওয়াজ ইন এ পজিশন বাট নট দ্য কিং, ওকে? তো উনি কি করেন, হি রোজ টু দ্য থ্রোন, মানে উনি সুরাচন্দ্র সিং এর পর এই কুলাচন্দ্র সিং যিনি আছেন, এই কুলাচন্দ্র সিং হচ্ছে তোমার রাজা হয়ে যায়।
এবার রাজত্ব করে রাজা হয়ে যায়, রাজত্ব শুরু করে। কিন্তু ঘটনাটা কি হয়, এই সুরাজ চন্দ্র সিং যে প্রথমে রাজত্ব ছেড়ে দিয়েছিল, তা হঠাৎ করে কি মনে হয়, সে আবার বলে যে না আমি আবার আই ওয়ান্ট ব্যাক মাই থ্রোন, ঠিক আছে। সো হি এগেন শট ব্রিটিশের হেল্প। তো উনি বলছেন না আমি যে সিংহাসন ছেড়েছি ওটা বাদ দাও, আমাকে আবার আমার রাজত্ব ফিরিয়ে দাও। তো যখন এটা হয় তো এবার ওরা তো রাজি হয় না ভাই, তখন ও কি করে ব্রিটিশদের হেল্প নেয়। তো ব্রিটিশ গট এ চান্স টু এন্টার দ্য মানে ফ্যামিলি ডিসপিউট, ঠিক আছে, ডাইনাস্টিক ডিসপিউট। ব্রিটিশের চান্স পেয়ে গেল, চলো আমি ঢুকে পড়ি। তো যখন এই সুরাজ চন্দ্র সিং ব্রিটিশদের হেল্প চাওয়া শুরু করে, তখন এটা কি করে, ওরা ঢুকে পড়ে ঘটনাটার মধ্যে, ঠিক আছে। ব্রিটিশরা ঢুকে পড়ে, ওরা যখন দেখে সুরাজ চন্দ্র সিংকে খুব একটা সাপোর্ট করে লাভ নেই, তখন ব্রিটিশরা আলটিমেটলি সাপোর্টটা শুরু করে কাকে, কুলাচন্দ্র সিংকে। অ্যাকচুয়ালি কুলাচন্দ্র সিংকে ব্রিটিশের সাপোর্টটা করে, মানে থাকো তুমি রাজা থাকো। কিন্তু ত্রিকেন্দ্রজিৎ সিং যিনি আছেন, যিনি কমান্ডার ইন চিফ ছিলেন, ওটাতে আপত্তি করে। তো ভেতরে কিছু ঘটনা আছে, তো ওগুলো আমাদের ডিটেলসে যাচ্ছি না। তো ও কিছু আপত্তি করে, ঠিক আছে। যখনই আপত্তি করে, ওর যে ফলোয়ার্সরা আছে তারা রিভোল্ট শুরু করে দেয়, অ্যাজিটেশন স্টার্টেড হয়ে যায়, মাস কিলিং শুরু হয়ে যায়। আমরা আগেই দেখেছি ওখানে মণিপুরে ব্রিটিশ মানে ইম্ফলে কিন্তু ব্রিটিশ তোমার অফিসিয়াল, ওই তোমার প্রোটেক্টরেট এবং তোমার সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইন করার পর ব্রিটিশ অফিসিয়াল কিন্তু মণিপুরে মানে কমিশনারেট করে বসে আছে। ও কিন্তু ওখানে ওদের দরবারে থাকে একজন, মানে কোর্ট অফ যে কিং আছে তারপরে কিন্তু একজন ব্রিটিশ অফিসিয়াল থাকে, যারা ওই তিনটে সাবজেক্ট নিয়ে কিন্তু রাজাকে কোনো কথা বলতে দেয় না। একটা হচ্ছে কমিউনিকেশন, একটা হচ্ছে ডিফেন্স, আর থার্ড ওয়ান হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স। তো ওদের তো অফিস টফিস আছে, সেই ব্রিটিশ যখন থাকে ওদেরকে পুরো অ্যাটাক করে দেয় ত্রিকেন্দ্রজিৎ সিং এর লোকেরা। এই লোকেরা অ্যাটাক করে ওদেরকে পুরো মেরে দেয়, প্রচুর মাস কিলিং হয়, একটা বিভৎস ম্যাসাকার হয়, ঠিক আছে। তখন ব্রিটিশরা কি করে, এই মণিপুরের এগেনস্টে তোমার মানে যুদ্ধ ঘোষণা করে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে অ্যাংলো মণিপুর ওয়ার। দেখবে হ্যাঁ লেখা আছে যে অ্যাংলো মণিপুর ওয়ার 1891। এবার অ্যাংলো মণিপুর ওয়ার যখন শুরু হয়, অ্যাংলো মণিপুর ওয়ার 1891, দেখো এখানে লেখা আছে, ঠিক আছে। অ্যাংলো মণিপুর ওয়ার 1891 রিভোল্ট হয়। তো ব্রিটিশরা অ্যাজ এ রিটালিয়েশন কি করে, ওরা ওরা কিন্তু অ্যাংলো মণিপুর ওয়ার ডিক্লেয়ার করে দেয়। তারপর ডিক্লারেশনের পর ওয়ার স্টার্ট হয়ে যায়। তো ফাইনালি ত্রিকেন্দ্রজিৎ সিং যে আছে মারা যায়, ওর সমস্ত লোকজনকে মেরে দেওয়া হয়, কুলাচন্দ্র সিংকে জেলে পাঠিয়ে দেওয়া হয়, মোস্ট প্রবলি সেলুলার জেলে চলে যায়। আলটিমেটলি রিভোল্ট যেটা আছে সেটা আন্ডার কন্ট্রোলে চলে আসে, ঠিক আছে। এইবার যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে অন দ্য গ্রাউন্ড অফ ডক্ট্রিন অফ তোমার ল্যাপস, মানে তো এসব লোকজন মরে যায়, কোনো লিগাল হিয়ার থাকে না, তো ওদের মধ্যে থেকে রাজতন্ত্রের মধ্যে থেকে একটা বাচ্চা ছেলেকে নিয়ে ওখানে মণিপুর রাজা করে দেওয়া হয়, ঠিক আছে। তো এটা করা হয় যখন, তো ডক্ট্রিন অফ ল্যাপস যে পলিসিটা ছিল আমাদের ডালহাউসি, সেই পলিসির আন্ডারে মণিপুরে ওখানে আমার আলটিমেটলি ডক্ট্রিন অফ ল্যাপস ইম্পোজ করা হচ্ছে এবং একজন ছোট্ট মাইনরকে রাজা করে দেওয়া হচ্ছে, তার একটা রেজেন্ট থাকছে। এবং মণিপুরকে এইভাবে ব্রিটিশ যে তোমার ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশ যে পাওয়ার তার সঙ্গে অ্যানেক্সেশনটা হয়ে যায়, ঠিক আছে। এবং এইভাবে মণিপুরকে একটা প্রিন্সলি স্টেটে কনভার্ট করে দেওয়া হচ্ছে 1891, ঠিক আছে। এটা ঠিক 10 বছর আগে, মানে 1900 সালে 10 বছর আগে মণিপুর বিকেম দ্য প্রিন্সলি স্টেট। আচ্ছা, এইখানেতে যে নাগা এবং কুকি আছে, ওদের আমি একটা লিখে রেখেছি। নাগা এবং কুকি যারা আছে তারাও কিন্তু এখানে কিছু রোল প্লে করেছিল, অর্থাৎ নাগা কুকিরা তখন থেকে কিন্তু একটা ওয়ারিয়ার ক্লাসের মতো ভূমিকা নিচ্ছে। বিশেষ করে হিলি রিজিয়নগুলোতে যে ট্রাইবাল নাগা কুকিরা থাকতো, তারা ওখানে কিন্তু অনেক ফাইট করেছিল, ওরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, ঠিক আছে। তো আলটিমেটলি ওদের ওখানে প্রচুর কিলিং হয়, ব্রিটিশরা ওদেরকেও তোমার মেরে উড়িয়ে দেয়, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি প্রিন্সলি স্টেট যেটা মণিপুর হচ্ছে 1891 সালে। এইটা হচ্ছে তার বেসিক হিস্ট্রি। এই হিস্ট্রিটা আমাদের একটু জানা দরকার, কারণ মণিপুরের ইভলিউশনটা দেখলে তুমি বুঝতে পারবে এখানে একটা সবসময় দাঙ্গা অশান্তি একটা ঝামেলা, কারণ পলিটিক্যাল চেঞ্জেস হচ্ছে, ইনস্টেবিলিটি অফ পলিটি, ঠিক আছে। পলিটিক্যাল ইনস্টেবিলিটিটা থাকার জন্য ওখানে একটা সবসময় কিন্তু একটা মানে অশান্তির বাতাবরণ থেকেই যাচ্ছে। তো চলো আমরা চলে যাই পরের যে পার্টটা আছে, যেটা এন্ড অফ প্রিন্সলি স্টেট। এবার সোজা আমরা চলে যাবো যে এই যে দেখো আমরা যেটা দেখছি 1891 সালে মণিপুর প্রিন্সলি স্টেট হলো। এই মণিপুরটাই আবার প্রিন্সলি স্টেটটার যে তকমাটা বা স্ট্যাটাসটা আছে এটা লস্ট হয়ে যাবে কখন, যখন ভারত স্বাধীন হবে। এবার আলটিমেটলি কি দেখা যাচ্ছে 1947 সালে প্রায় 60 বছর প্রায় 60 বছরের কাছাকাছি সময় পর যখন ভারত স্বাধীন হয়ে যাচ্ছে, ঠিক আছে, 58-59 বছর পর যখন ভারত স্বাধীন হচ্ছে, তখন কি হচ্ছে ব্রিটিশ যেটা আছে মানে ব্রিটিশ যে পাওয়ার ইট ল্যাপস ইটস প্যারামাউন্সি, মানে ব্রিটিশ তো উইথড্র করে নিল পাওয়ার। তো যখন ব্রিটিশ পাওয়ার উইথড্র করে নিচ্ছে, আমার এখানে দুটো ডমিনিয়ন ক্রিয়েট হচ্ছে, একটা ডমিনিয়ন অফ ইন্ডিয়া, একটা পাকিস্তান, ঠিক আছে। এবং যে সমস্ত প্রায় 560 বা এক্সাক্ট ফিগারটা মনে পড়ছে না, 60 বা 50 হবে প্রিন্সলি স্টেট ছিল। সেই প্রিন্সলি স্টেট যারা ছিল, এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারছি, এই রেঞ্জে প্রিন্সলি স্টেট, তাদের মধ্যে মণিপুর ওয়াজ ওয়ান অফ দেম। তো এই যে প্রিন্সলি স্টেটগুলো ছিল এদেরকে একটা দিয়ে দেওয়া হয় যে এদেরকে বলে দেওয়া হয় যে ভাই ইউ ক্যান জয়েন আইদার অফ দেম, মানে পাকিস্তানও করতে পারো, ভারতও করতে পারো, যেটা তোমার খুশি। তো
অলরেডি কান্ট্রি পার্টিশন হয়ে গেছে, কান্ট্রিতে পাকিস্তান ক্রিয়েট হয়ে গেছে, এদিকে ভারত পড়ে আছে, বাংলাদেশ চলে গেছে, মানে তখন ইস্ট পাকিস্তানে চলে গেছে বাংলাদেশ। তো এইরকম অবস্থায় আমাদের বল্লভভাই প্যাটেলজি, উনি তো তোমার পলিসি অফ ইন্টিগ্রেশন নিয়ে বেরিয়েছেন, মানে উনি যেটুকু ইন্ডিয়া পড়ে রয়েছে বাকি সেটা যেন কোনো রকমভাবে ডিসইন্টিগ্রেট বা ভেঙে না যায়, সেটা ওনার তখন মাথায় চিন্তা চলছে। তো এইরকম একটা বাতাবরণে মণিপুর একটা প্রিন্সলি স্টেট, মানে যে প্রিন্সলি স্টেট যে মণিপুর স্ট্যাটাসটা সেটা চলে যাচ্ছে, এবং মণিপুরকে বলা হচ্ছে তুমি যে কোনো কারোর সঙ্গে জয়েন করতে পারো, ঠিক আছে। তখন কি হয়, ঠিক এই যে 1947 সালে 14th আগস্ট বা 15th আগস্টে স্বাধীন হয়, মানে 14th আগস্টের আগেই, মানে যখন ল্যাপসেস অফ প্যারামাউন্সি হয়ে যাচ্ছে, তখন মহারাজা যিনি ছিলেন মণিপুরে, ঠিক আছে, ওনার নাম সম্ভবত বোধিচন্দ্র হবে, আমার ঠিক নামটাকে মনে পড়ছে না। তো মহারাজা বোধিচন্দ্র যিনি আছেন, তাকে কিন্তু আগে ইন্ডিয়ান গভর্নমেন্ট মোটামুটি তার সাথে আলোচনা শুরু করে দেয়, এবং তাকে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সাইন করতে এক প্রকার বাধ্য করা হয়। সেইটাই হচ্ছে একটা রিজেন্টমেন্টের বড় কারণ, মানে ওদের কিন্তু অসন্তোষের একটা বড় কারণ, সেটা আমরা দেখবো। তো আলটিমেটলি মহারাজা যিনি আছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সাইন করেন। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন মিনস হোয়াট? ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন মানে হচ্ছে, ভাই আমি ভারতের সঙ্গে থাকবো, ভারতের সঙ্গে আমি যুক্ত হয়ে গেলাম as a state of India, but as a part of India, not a state, as a part of India. Now I am onwards, I am from now and onwards, ঠিক আছে, I will be a part of India, ঠিক আছে। যখন এই জিনিসটা আমি বলি, তখন আমি যে চুক্তিটা সাইন করি, সেই চুক্তিটার নাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন। তো ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন তোমার কাশ্মীরের রাজাও সাইন করেছিলেন, ঠিক আছে, হরি সিং। এখানে বোধিচন্দ্র যিনি আছেন, তিনি তোমার সাইন করছেন। তো আলটিমেটলি উনি ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন যেটা আছে ওটা উনি সাইন করছেন। এবারে ঘটনাটা হচ্ছে, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের যে সাইনটা উনি করছেন, এই সাইনটা খুব যা উনি এটা করেছেন, কিন্তু খুব একদম যে খুব ইন্টারেস্টিংলি মানে ভলেন্টারিলি করেছে ব্যাপারটা কিন্তু তা নয়। কেন নয়? তখন একজন রাজা আছে, সে একটা রাজা, তার আয়ত্ত আছে, স্বাধীনভাবে রাজত্ব করছে, মোটামুটি তার কথা সব কিছু চলছে। এবার তুমি যখন ওকে হঠাৎ করে বলছো কাল থেকে তুমি ভারতে জয়েন করো, ভারত গণতান্ত্রিক দেশ হবে, তো স্বাভাবিকভাবে আমার ক্ষমতা কিন্তু খর্ব হয়ে যাবে, আমার ক্ষমতা উইল বি রিডিউস টু সাম লোয়ার ডিগ্রি, তাই না? তো যখন এই ঘটনাটা ঘটবে, তখন রাজা পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না, রাজাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, রাজার উপর চাপ সৃষ্টি করতে হবে। এখন এই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনটা সাইন যখন করা হয়, তখন বল্লভভাই প্যাটেল বলো বা ভারত সরকার ওকে একটা কন্ডিশন দেয়। কন্ডিশনটা খুব ইন্টারেস্টিং, বলছে ভাই ওই একই কন্ডিশন, এটা সাবস্ট্রেট অ্যালায়েন্সের পর হয়েছিল, ডিফেন্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্স আর কমিউনিকেশন এটা ইন্ডিয়া দেখবে, আর বাকি ইন্টারনাল সব পলিটিক্যাল ম্যাটার, রেভিনিউ ম্যাটার এটসেট্রা মহারাজ তুমি এটা হ্যান্ডেল করো, তুমি মহারাজের স্ট্যাটাস নিয়ে থাকো, কোনো অসুবিধা নেই। এই ডিফেন্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্স আর কমিউনিকেশন এই তিনটে আমরা দেখবো, ভারত সরকার দেখবে, বাকি তুমি মহারাজ আমাদের থাকো। তো মহারাজ এই কন্ডিশনটাতে রাজি হয়ে যান। ফাইনালি উনি, যাই হোক, আফটার হ্যাভিং লট অফ প্রেশার উনি এটা রাজি হয়ে যান এবং সাইন করে দেন, ঠিক আছে। তো ঘটনাটা কি ঘটে সেইটা আমরা দেখবো এখানে, ঠিক আছে। এটা মহারাজ করে দিচ্ছেন 1947। এরপর একটা ঘটনা ঘটে 49 ইস্যুটা হচ্ছে, 49 যে ঘটনা ঘটে মণিপুরে, সেটা হচ্ছে মার্জার। হোয়াট ইজ মার্জার? দেখো 47 এর কনস্টিটিউশন নেই, কনস্টিটিউশন ইজ ইন দ্য মানে ইন দ্য মেকিং, ঠিক আছে, কনস্টিটিউশন রেডি হচ্ছে, কনস্টিটিউশন চলছে, ঠিক আছে। এবার ইন্ডিয়ান ইউনিয়নের সঙ্গে মার্জিং করার জন্য মণিপুরের উপর প্রেসারাইজ করা হয় বা মণিপুরকে বলা হয়, ঠিক আছে। তো অ্যাজ এক্সপেক্টেড মণিপুর রাজি হতে চায় না, মণিপুর রাজি হতে চাইবে না স্বাভাবিকভাবে। তুমি একটা রাজাকে বলছো, তুমি প্রথমে বললে রাজ তুমি ঢুকে যাও, ঢুকে গিয়ে তুমি তোমার রাজত্ব প্রিন্সলি স্টেট হিসেবে চালাবে, তোমার স্ট্যাটাস আর প্রিন্সলি স্টেট, কিন্তু এই তিনটে জিনিস তুমি দেখতে পারবে না, ডিফেন্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, কমিউনিকেশন। রাজা যা হোক করে রাজি হলো, শুনে কি করলো, কিছু করার নেই রাজা। তো রাজাকে কেন করা হলো, কেন ফোর্স অ্যাপ্লাই করা হলো, দ্যাট ইজ অ্যানাদার পার্ট, ঠিক আছে। শুনতে খারাপ লাগলো যে ফোর্স অ্যাপ্লাই করে দিল, রাজাকে বাধ্য করা হলো, কেন সেটা আমরা দেখবো। তার আগে যেটা দেখবো সেটা হচ্ছে যে ঘটনাটা কি ঘটছে। তো রাজা ফাইনালি বাধ্য হলো। এইবারে 1949 কি হয়, মার্জার উইথ ইন্ডিয়ান ইউনিয়ন ইন 1949। ঘটনাটা কিভাবে ঘটে তার আগে আমাদের একটুখানি বুঝতে হবে 47 to 49 কি ঘটনা ঘটে। 47 to 49 দুটো ঘটনা ঘটেছিল মণিপুরে। সেটা কি,
সেটা কনস্টিটিউশনাল মোনার্কি তৈরি হয় রাজার, আর ফার্স্ট ডেমোক্রেটিক ইলেকশন অন ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ হয়। ঠিক আছে, এটা কি আমি আসছি। আগে মার্জের কথাটা মানেটা কি একটু বুঝে নিই। দেখো তুমি তো প্রিন্সেস স্টেট আছে এই মুহূর্তে, মানে রাজা প্রিন্সেস স্টেট নিয়ে রাজা তো চালাচ্ছে। এবার রাজাকে যখনই বলা তুমি মার্চ করো, তখন রাজার যে মানে মণিপুরের যে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে। তো যারা জানে এটা জানবে যে ভারত যখন স্বাধীন হয় সেই সময় ভারতের 3 রকমের স্টেট হয়েছিল। ঠিক আছে, এ বি সি এরকম 4 রকমের, ডি 4টে ক্যাটাগরি স্টেট হয়েছিল। ঠিক আছে, তো মণিপুর ওয়াজ ওয়ান অফ দেম। মণিপুরের হচ্ছে পার্ট সি ক্যাটাগরি স্টেট মণিপুরকে দেওয়া হয়, মানে মানে মণিপুরের স্ট্যাটাসটা করা পার্ট সি ক্যাটাগরি। এই পার্ট সি ক্যাটাগরি যে স্টেট আছে, এটা মানে এর বিষয়টা কি, পার্ট সি ক্যাটাগরি বলে তো ক্যা, পার্ট সি ক্যাটাগরি বলতে ওই রাজার স্ট্যাটাসটা কি হবে না, পার্ট সি ক্যাটাগরি স্টেট মানে হচ্ছে তোমার যে হেড হবে, মানে স্টেট যে পরিচালনা করবে সেটা কেন্দ্রীয় সরকার করবে থ্রু চিফ কমিশনার। এখন আমাদের ক্ষেত্রে আমরা যেমন দেখি দিল্লির ক্ষেত্রে, পুরীর ক্ষেত্রে লেফটেন্যান্ট গভর্নর থাকে। ঠিক আছে, গভর্নর থাকে না, লেফটেন্যান্ট গভর্নর থাকে। ঠিক আছে, কেন্দ্র সরকার কিন্তু পরিচালনা করে। আবার যেগুলো আন্দামান নিকোবর এদের ক্ষেত্রে কি হচ্ছে, এদের ক্ষেত্রে কোনো লেজিসলেটিভ অ্যাসেম্বলি নেই। পুডুচেরির ক্ষেত্রে, দিল্লির ক্ষেত্রে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, ওখানে চিফ মিনিস্টার আছে, কিন্তু অন্যদের ক্ষেত্রে কোনো লেজিসলেটিভ অ্যাসেম্বলি নেই। ঠিক আছে, তো এই যে কেন্দ্র সরকার থ্রু এজেন্ট ওরা কি করে, ওরা ওখানকার রাজ্যটা পরিচালনা করে। সিমিলারলি এই পার্ট সি ক্যাটাগরি যেটা হবে, স্টেট যেটা হবে, দে উইল বি গভর্ন বাই এ চিফ কমিশনার। ঠিক আছে, এই পার্ট সি ক্যাটাগরির যে স্টেটগুলো আছে এরা পরবর্তীকালে কিন্তু ইউনিয়ন টেরিটরি স্ট্যাটাস পায়। এটাই ঘটনাটা ঘটবে। তো মণিপুরের ক্ষেত্রেও সেটা হবে। 1956 সালে মণিপুর আবার এই পার্ট সি ক্যাটাগরি স্টেট থেকে, তো মণিপুর যেটা হবে সেটা হচ্ছে ইউনিয়ন টেরিটরিতে পরিণত হবে। তারপর 1972 সালে আবার স্টেট পাবে। কিন্তু তার আগে দেখো মণিপুর প্রথম বিকেম পার্ট সি স্টেট টু বি গভর্ন বাই চিফ কমিশনার। এটা হচ্ছে এক লাইনেই বলে দেবো গল্পটা। এই যে 1949 সালে যখন মণিপুরকে মার্চ করা হয়, তখন মণিপুর এই পার্ট সি ক্যাটাগরি স্টেট হয়, চিফ কমিশনার দ্বারা রুল অফ স্টার্ট হয়। এবার এই চিফ কমিশনার হচ্ছে অ্যাপয়েন্টেড বাই তোমার ভারত সরকার। কিন্তু এই 49-এ এই যে ঘটনাটা ঘটছে 49-এ, কিন্তু এই ঘটনাটা কেন ঘটলো, এই ঘটনাটা কেন ঘটলো সেটা বোঝার আগে আমাকে জানতে হবে এই 47 থেকে 49 2 বছর কি হয়েছে। 2 বছর যে ঘটনাটা ঘটে, এখানে রাজা ছিলেন, প্রিন্স ছিলেন, মানে রাজা ছিলেন মণিপুরের। তো মহারাজ যে মণিপুরের যে মহারাজা ছিলেন ওনার নাম ছিল বোধিচন্দ্র। উনি কি করেন, 47 সালে তোমার ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সাইন করার পর মণিপুরে দুটো রিমার্কেবল বা যেটা যুগান্তকারী ঘটনা ঘটল। প্রথম ঘটনা হচ্ছে উনি একটা কনস্টিটিউশনাল মোনার্কি তৈরি করেন। মণিপুরে কি হয়, মণিপুরে একটা কনস্টিটিউশন তৈরি করেন। ঠিক আছে, তো মণিপুরে যে কনস্টিটিউশনটা তৈরি হবে সেটা আমরা দেখাচ্ছি তোমাকে, এক মিনিট। তো রাজা যেটা করেন সেটা হচ্ছে ওখানে উনি একটা কনস্টিটিউশন তৈরি করেন, এবং সেই কনস্টিটিউশন তৈরি করার পর উনি একটা ইলেকশন করেন। সেই ইলেকশনটা করার পর উনি একটা অ্যাসেম্বলি তৈরি করেন, একটা মিনিস্ট্রি তৈরি ফর্ম করেন ডেমোক্রেটিক প্যাটার্নে। এইগুলো করে উনি রাজতন্ত্র চালানো স্টার্ট করেন। ঠিক আছে, মানে একটা ডেমোক্রেটিক মোনার্কি, ঠিক আছে, একটা কনস্টিটিউশনাল মোনার্কি উনি ক্রিয়েট করে দেন, এবং এইভাবে উনি প্রথমে কিছুদিন চালান। তো এই ঘটনাটা কি ঘটে, সেখানে একটা উনি কনস্টিটিউশনাল, মানে ওই কনস্টিটিউশনটা আনার জন্য, যেমন ভারত সরকারের কনস্টিটিউশন তৈরি হয় সেরকম একটা কনস্টিটিউশন ফর্মেশন করেন। সেটা আনার জন্য উনি কি করেন, উনি একটা প্রথম আইন আনেন, সেটা আমরা একটু জেনে নেবো। ঠিক আছে, তো আইনটার নাম হচ্ছে মণিপুর স্টেট কনস্টিটিউশন অ্যাক্ট 1947। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সাইন করছেন, তারপরে উনি আইনটা নিয়ে আসছেন, মণিপুর স্টেট কনস্টিটিউশন অ্যাক্ট 1947। এই যে মণিপুর স্টেট কনস্টিটিউশন অ্যাক্ট 1947টা উনি যখন আনছেন, উনি কি করছেন, উনি ইনঅ্যাক্টেড বাই মহারাজা বোধিচন্দ্র অন অ্যাডভাইস অফ ক্যাবিনেট মিশন প্ল্যান। ঘটনাটা কি ঘটে, তখন 46 সালে ক্যাবিনেট মিশন প্ল্যান চলে আসছে, রিঅর্গানাইজেশন চলছে, ভারতের ইন্টিগ্রেশন করার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, পার্টিশন হবে এরকম ভাব। সেই সময় রাজাকে তো অফার করা হয়েছিল, আপনি যে কোনো একটা, কারণ ক্যাবিনেট মিশনটা করেছিল, তো আপনি যে কোনো একটা সঙ্গে জয়েন করে যান। তো ফাইনালি মণিপুরের রাজা অনেক আলোচনা করে ক্যাবিনেট মিশনের প্ল্যান যেটি, মানে ক্যাবিনেট মিশন যেটা এসেছিল তার সঙ্গে আলোচনা করা আপনি ডিসিশন নেন, ভাই আমি মণিপুরকে একটা প্রথমে কনস্টিটিউশনাল স্টেট বা একটা মণিপুরের স্টেট কনস্টিটিউশনই বানাবো। এখন যেহেতু মণিপুর আইসোলেশনে থাকে, যেরকম কাশ্মীরের ক্ষেত্রে হয়েছিল, তো মণিপুরের এই কনস্টিটিউশনটা সম্বন্ধে কিন্তু সবার খুব একটা ধারণা নেই, কারণ মণিপুর আইসোলেশন আছে, আলাদা করে থাকে। তো যাই হোক, উনি একটা MSCA মণিপুর স্টেট কনস্টিটিউশন অ্যাক্ট 1947 উনি নিয়ে আসেন। 15 জন লোক নিয়ে একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়। সেই কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যে সেই সময় যে ব্রিটিশ ওখানে অফিসার যেখানে উনি পোস্টেড ছিলেন, তিনি তার হেড করেন উনি ওটা। ঠিক আছে, তো ফাইনালি এটা তৈরি করেন। এটা একটা ছোট ইতিহাস আছে, ওটা আমি যাচ্ছি না। তো এই কনস্টিটিউশন যে অ্যাসেম্বলিটা হয়, এই কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা কনস্টিটিউশনটা ক্রিয়েট হয় কনস্টিটিউশনের আন্ডারে। উনি দুটো জিনিস তৈরি করেন, এক লেজিসলেটিভ অ্যাসেম্বলি রেসপন্সিবল টু দ্য মহারাজা। তো উনি একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি তৈরি করেন, সম্ভবত সিট ছিল 53টা মতো। এই 53টা লোকের একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি হবে। সেই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে অর্থাৎ যারা MLA হবে তাদেরকে ভোট দিয়ে নির্বাচন
নির্বাচন করা হবে। তার জন্য উনি একটা মিনিস্ট্রি ফর্মেশন করেন। এই মিনিস্টার যারা হবে তারা লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকেই হবে। এবার এই যারা এমএলএ হবে তাদেরকে ভোট হবে, অর্থাৎ উনি একটা ইলেকশন মানে অর্গানাইজ করেন। ঠিক আছে, ইলেকশন করে ওখানে অ্যাডাল্ট সাফরেজ অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে সবাই ভোট দেয় ইলেকশন হয়। মণিপুর কিন্তু প্রথম মানে আমাদের দেশের মধ্যে জায়গা যেখানে কিন্তু এরকম একটা ডেমোক্রেটিক প্রসেসে ইলেকশন হয়েছিল এবং ফাইনালি একটা মানে এমএলএ মানে একটা অ্যাসেম্বলি কিন্তু নির্বাচিত হয়েছিল। দ্যাট ইজ ভেরি মানে কি বলবো রিমার্কেবল থিং অ্যাকচুয়ালি এটা হয়েছিল। তো ফাইনালি ওইটা হয়, এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা হয় আসে মানে এমএলএরা। এখন যেমন আমরা দেখি যে লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা আমরা পাই লোকসভায় মানে পেয়ে যাই। তারপরে এখন একটা গভর্নমেন্ট ফর্ম করি, সেই গভর্নমেন্টটা হচ্ছে আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি সিস্টেমে গভর্নমেন্ট যেটা ফর্ম হয়, দে আর রেসপন্সিবল টু দ্য লোকসভা। তো এখানে যেটা হতো লেজিসলেটিভ অ্যাসেম্বলি পাওয়া গেছিলো, দে আর রেসপন্সিবল টু দ্য মহারাজ, এবং একটা ফর্মেশন অফ মিনিস্ট্রি করা হয়। এখানে কিছু মন্ত্রীরা ছিলেন, আমার এক্স্যাক্টলি নাম মানে সংখ্যাটা মনে পড়ছে না কত মন্ত্রী ছিল। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এখানে যে ঘটনাটা ঘটে সেটা রাজা এইসব তো করে। এবার রাজার তার মোটামুটি 47 সাল থেকে মানে এই ঘটনাটা কখন ঘটছে 47-এ, আর এখানে কি হচ্ছে 47 থেকে 49 সালে মানে 47 থেকে 49 সালে আমার কি হয়েছে মার্জার হয়ে যাচ্ছে। এই 47 থেকে 49 রাজা কিন্তু এইরকম ভাবে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ফর্ম করে ডেমোক্রেটিক ওয়েতে কিন্তু গভর্নিং করেছিল, ঠিক আছে, গভর্নেন্স চালিয়েছিল। এবারে এই বিষয়টা কিন্তু আমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেকগনাইজ করেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সব ছেলে খেলা হচ্ছে, সব চলবে না, এগুলো কি হচ্ছে, আমরা এগুলো মানি না, ঠিক আছে। তুমি একটা রাজ্যের মধ্যে কনস্টিটিউশন বানিয়ে, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্রম দ্য বিগিনিং ডিড নট রেকগনাইজ দ্যাট, ওকে, এটা অ্যাকচুয়ালি হয়েছিল। তো ফাইনালি কি হয়, ফাইনালি 1949 সালে এটা মার্জ হয়ে যায়, মানে মণিপুর মার্জ হয় ভারতের সঙ্গে। এবং এখানে আরেকটা জিনিস আমি বলবো যে রাজা যখন ওই 2 বছর শাসন চালিয়েছিল এই কনস্টিটিউশনাল সেট আপের মধ্য দিয়ে, ঠিক আছে, এটা মোনার্কি হয়ে কনস্টিটিউশনাল মোনার্ক হয়ে, তো উনি এখানে কতগুলো গন্ডগোল করেছিলেন, কারণ এটা খুব যে ডেমোক্রেটিক ওয়েতে সিস্টেমটা শুরু হলো। ফাইনালি যেহেতু রাজতন্ত্রের ব্যাপার আছে, রাজার ভাই মন্ত্রী হয়ে যাচ্ছে, নিজেদের লোকে চিফ মিনিস্টার হয়ে যাচ্ছে, খুব ব্যাপারটা খুব ফেয়ার ডেমোক্রেটিক প্র্যাকটিস কিন্তু ওখানে উনি ফাইনালি এস্টাবলিশ করতে পারেননি। যাক এইভাবে জিনিসটা ঘটনা ঘটে, এভাবে চলে। কিন্তু আলটিমেটলি 15 অক্টোবর 1949 সালে মহারাজ সাইন এ মার্চার এগ্রিমেন্ট এবং মণিপুর মার্চ করে যায়, টাইপ সি স্টেটে কনভার্ট হয়ে যায়। এইটা হচ্ছে মণিপুরের বেসিক তোমার টাইপ সি স্টেটে কনভার্ট হওয়ার হিস্ট্রি। এবার মার্জার উইথ ইন্ডিয়ান ইউনিয়ন হয়েছে 1949, যেটা আমি বললাম, এবং এইটা তোমার এফেক্ট ফর্ম হচ্ছে তোমার 15 অক্টোবর 1949 থেকে মণিপুর বিকেম দ্য টাইপ সি স্টেট এবং চিফ কমিশনার দ্বারা এটা গভর্ন হওয়া শুরু হয়। তো আলটিমেটলি এই যে জিনিসটা ঘটলো তার কারণ দুটো আমি বলে দিলাম একটু আগে। একটা হচ্ছে কনস্টিটিউশনাল মোনার্কি রাজা তৈরি করলেন, প্রথম ডেমোক্রেটিক ইলেকশন যেটা আছে রাজা ওখানে ঘটালেন, অন ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ অর্থাৎ সবাই নির্বিশেষে নারী পুরুষ ভোট দেয়, অ্যাডাল্ট সাফরেজের বেসিসে ভোট হয়েছিল। তো এইভাবে আলটিমেট জিনিসটা চলে। কিন্তু এইবারে কি হয়, এইখানে একটা ঘটনা ঘটে। এবার যে মার্জারটা যখন হবে 1949 সালে, এই মার্জার হওয়ার সময় ঘটনাটা কি হয়, ভারত সরকার এই রাজাকে কিংকে সিমলাতে একটা মিটিংয়ের জন্য ডাকে, ঠিক আছে। মানে এটা ঘটলো কিভাবে, মার্জারটা কিভাবে ঘটলো, হাউ ডিড ইট হ্যাপেন, মার্জারটা যেটা ঘটছে মণিপুরে সেটা ঘটলো কিভাবে। তো রাজাকে কি করা হয়, রাজাকে ডাকা হয়। তো রাজা কি বলে ফাইনালি এখানে দেখা করতে যায় শিলংয়ে। তো শিলংয়ে যখন রাজা দেখা করতে, রাজাকে হাউস অ্যারেস্ট করে নেওয়া হয়, ঠিক আছে। তা হাউস অ্যারেস্ট করে নিয়ে কি হয়, রাজাকে একটা প্রেশারাইজ করা হয় যে না আপনারা সাইন করে দিন। তো রাজা বলে না, আমার তো অ্যাসেম্বলি আছে, আমার ডেমোক্রেটিক সেট আপের মধ্যে দিয়ে আমি একটা অ্যাসেম্বলি বানিয়েছি, ইলেক্টেড মেম্বার আছে, ইলেক্টেড অ্যাসেম্বলি আছে, মিনিস্টার্স আছে, আমি ওদের সাথে ডিসকাস করবো, ডিসকাস করার পর আমি এই বিষয়ে মতামত দেবো। কিন্তু রাজাকে এটা অ্যালাউ করা হয় না, ঠিক আছে। রাজাকে বলা আছে দেখুন আপনার ওই ডেমোক্রেটিক সেট আপ এবং আপনার ইলেক্টেড মিনিস্টার ফিনিস্টার ওগুলোকে আমরা ভারত সরকার যেটা মানে ভারত সরকার তখন দিক থেকে বলছে দিল্লি, এগুলো সব আমরা মানি ঠানি না, এগুলো সব ফলস, ঠিক আছে, ইউ ডোন্ট কনসিডার দেম অ্যাজ লিগাল, ওকে। সো ইন্ডিয়া ওটাকে রিকগনিশন দেয় না এবং রাজাকে মোটামুটি এক প্রকার একটা চাপের মধ্যে রেখে রাজাকে সাইন করানো হয় এবং রাজাকে সাইন করে দেয় ফাইনালি, কিছু করার নেই। এই যে রাজাকে চাপের মধ্যে রেখে সাইন করানো হয়, এটাতে ওই মণিপুরের যে সমস্ত অ্যাসেম্বলির লোকেরা অর্থাৎ রাজার যে দরবারের অন্যান্য লোক ওর যে মিনিস্টার অ্যাসেম্বলি এরা এটাকে মেনে নিতে পারে না। এইটাই হচ্ছে তোমার মণিপুরের ইনসার্জেন্সির মেন সূত্রপাতের জায়গা। তখনই মণিপুরের যে সমস্ত অ্যাসেম্বলি বা পলিটিক্যাল, যেহেতু পপুলার না, ওখানকার সাধারণ মানুষকে কনফিডেন্সে নেওয়া হয়নি, তাদের মতামত নেওয়া হয়নি, তো তখন ওরা মনে করতে শুরু করে যে না এটা ভারত আমাদের জোর করে আমাদের ইয়ে করে নিচ্ছে, ইনক্লুড করে নিচ্ছে ইন্ডিয়ার মধ্যে। দে কনসিডার দ্যাট অ্যাক্ট অ্যাজ অ্যান এনক্রোচমেন্ট অন দেয়ার কালচার, দেয়ার মানে ফ্রিডম, ঠিক আছে। তো এরপর থেকে মণিপুরে কিন্তু
সেপারেটিস্ট টেন্ডেন্সি শুরু হয়, ইনসার্জেন্সি স্টার্ট হয় এবং এরপর থেকে মণিপুর সমস্ত সমস্যা তৈরি হয়। তো এইখানে একটা বিষয় যেটা ভাবতে হবে আমাদের, এইখানে আমাদের জিনিসটা ভাবতে হবে সেটা হচ্ছে এই যে আমি রাজাকে জোর জবরদস্তি প্রায় এক প্রকার ফোর্স করলাম মার্চ করার জন্য, তো ভারত সরকার এটা কেন করলো? এটা অ্যান্টি ডেমোক্রেটিক টাইপ অফ মানে অ্যাটিটিউড এরকম মনে হচ্ছে শুনে। তো ভারত এটা নিল কেন? ভারত কি বাধ্য ছিল এটা নিতে? এইটা আমাদের একটু দেখার ব্যাপার আছে। তো ভারত সরকার যে ছিল, ভারত সরকার সেই সময় 3-4টে মানে প্রধান কারণ ছিল, তার মধ্যে আমি 3টে কারণ বলছি। প্রথম যে কারণটা সেটা হচ্ছে ফিয়ার অফ এক্সটার্নাল ইনফ্লুয়েন্স। তো ভারত যখন স্বাধীন হয় তো ভারতের একটা তো ভয় ছিলই, তার কারণ দেখো মণিপুর একটা উইক স্টেট, ঠিক আছে, খুব অল্প লোক থাকে, ইকোনমিক্যালি ডেভেলপড নয়, এর যে তোমার আর্মড মানে ডিফেন্স খুব স্ট্রং নয়, ঠিক আছে, দীর্ঘদিন ধরে এরকম একটা মানে উইক স্টেট থাকার কারণে তোমার এই যে সদ্য যে স্বাধীনতা মানে পেয়েছে বার্মা, সেও এটাকে অ্যাটাক করতে পারে, চাইনিজ ইনফ্লুয়েন্স থাকতে পারে, ঠিক আছে, ওদিকে ব্রিটিশ যারা ছেড়ে চলে যাচ্ছে তারাও মণিপুরকে পরে কোনো কারণে ব্যবহার করতে পারে অ্যান্টি ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস করানোর জন্য, ঠিক আছে। তো এইরকম নানা রকমের ফিয়ার কিন্তু সাইকোসিস কিন্তু ইন্ডিয়ার মধ্যে ছিল। তো ইন্ডিয়ার মধ্যে এই ভয়টা ছিল, যার ফলে ইন্ডিয়া কখনোই চাইছিল না যে মণিপুরকে একদম স্বাধীন একটা স্টেট করে দিতে, কারণ ইট কুড হ্যাভ বিন এ সিকিউরিটি থ্রেট ফর দ্য এনসুইং মানে ফর দ্য কামিং ইন্ডিয়া, ঠিক আছে, এটা কিন্তু একটা সম্ভাবনা ছিল, যার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট এতে রাজি ছিল না। এক, দুই হচ্ছে এটা যে পলিটিক্যাল এবং ইকোনমিক উইকনেস অফ মণিপুর। পলিটিক্যাল এবং ইকোনমিক উইকনেস যদি একটা স্টেটের থাকে, সেটা যদি ঠিক পাশে নেবারিং কান্ট্রি হয়, সেখান থেকে কিন্তু পাশের যে অন্য কান্ট্রি তার অনেকগুলো সমস্যা হতে পারে, কারণ মণিপুর ইন্ডিয়ার সঙ্গে কানেক্টেড, হঠাৎ করে স্বাধীন থেকে যায়, ওই যে বললাম মায়ানমারের অ্যাটাকের ব্যাপারটা থাকছে, অন্যান্য স্টেট আরও নানা রকমভাবে অ্যান্টি ইন্ডিয়ান অ্যাক্টিভিটিতে কিন্তু যেহেতু গরিব স্টেট আছে তারা কিন্তু ইউজড হতে পারে, ঠিক আছে, সেই জন্য এটা ভারত সরকার রাজি হতে পারেনি। থার্ড একটা বড় কারণ হচ্ছে ইন্টিগ্রেশন পলিসি অফ সর্দার প্যাটেল। সর্দার প্যাটেল যিনি ভাবছেন যে দেখো এতগুলো স্টেট আছে 550-60, আমি যখন মণিপুরকে বলেছি ঠিক আছে তুমি স্বাধীন থাকো, তাহলে সবাই বলো আমিও স্বাধীন আমিও স্বাধীন আমিও স্বাধীন, তাহলে এখন অলরেডি আমার পাকিস্তান বেরিয়ে গেছে, বাংলাদেশ মানে আজকের বাংলাদেশ ইস্ট পাকিস্তানে বেরিয়ে গেছে, তো ইন্ডিয়া অলরেডি বিশাল একটা ল্যান্ডস্কেপ তোমার লস হয়ে গেছে। এরপরে যদি সমস্ত প্রিন্সি স্টেটগুলো 550-60খানা আছে প্রায়, এক্সাক্ট ফিগারটা মনে পড়ছে না, তো তারা সবাই যদি বলে যে ভাই আমরা আলাদা হয়ে যাবো আলাদা হয়ে যাবো, তাহলে তো গেল। তাহলে তো এই যে প্রপার যে ইন্ডিয়ার যে আজকে স্ট্রাকচারটা, যে পুরো যে ইন্ডিয়ার যে রূপটা আমরা দেখছি, এটা তো আর বেঁচেই থাকবে না। তো সর্দার প্যাটেলজি উনি কখনোই এটা রাজি ছিলেন না। তো ওনার যে ইন্টিগ্রেশন পলিসি ছিল এটা ছিল পুরোপুরি সমস্ত ভারতকে একসঙ্গে রাখতেই হবে। তো এই 3টে প্রধান কারণ ছিল ভারত কিছুতে মণিপুরকে কিন্তু আলটিমেটলি স্বাধীন হিসাবে কিন্তু অ্যালাউ করতে পারেনি। আরেকটা প্রবলেম হচ্ছে এবার এই যে ভারতের বাধ্যবাধকতা, ভারত যেটা পারলো না, এর ফলে ঘটনাটা কি ঘটলো দেখো। এর ফলে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা হচ্ছে কি হলো, এর ফলে কতগুলো সমস্যা তৈরি হলো, সেটা হচ্ছে আফটারমাথ অ্যান্ড রিজেন্টমেন্ট। আফটারমাথ অ্যান্ড রিজেন্টমেন্ট মানে কি হচ্ছে, এই যে যখন আমি মণিপুরকে ইনক্লুড করলাম এক প্রকার এটা ওদের মনে হলো যেটা আমাদের স্বাধীনতার হস্তক্ষেপ, যখন এটা মনে হলো ওদের মধ্যে কতগুলো নতুন টেন্ডেন্সি গ্রো করলো। একটা হচ্ছে সেপারেটিস্ট মুভমেন্ট শুরু হয়ে গেল, মানে এই মার্জারটা ওয়াজ কনসিডার্ড বাই দেম অ্যাজ অ্যান ফোর্সফুল অ্যাক্ট ফ্রম দ্য সাইড অফ ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ কি হলো, দ্য সেপারেটিস্ট মুভমেন্ট স্টার্টেড, ঠিক আছে। তো এই সেপারেটিস্ট মুভমেন্ট স্টার্ট করার জন্য নানা রকম আউটফিট তৈরি হলো, অনেকগুলো অর্গানাইজেশন তৈরি হলো, ঠিক আছে। তো এই অর্গানাইজেশনগুলো আমরা পরে ভিডিওতে আলোচনা করবো। এই অর্গানাইজেশনগুলো নানা রকম অ্যাক্টিভিটি শুরু করে, রিস্টোরেশন অফ সোভারেনিটি, মানে এদের অর্গানাইজেশন যেগুলো তৈরি হলো সেই অর্গানাইজেশনগুলোর কী কী উদ্দেশ্য ছিল, এই অর্গানাইজেশনগুলোর মেজরিটি অফ দেম অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু বি সেপারেটেড ফ্রম ইন্ডিয়া, ঠিক আছে। তো ওরা চাইছিল আমাদের সার্বভৌমত্ব বা আমাদের সোভারেনিটি আছে সেটা আমরা রিস্টোর করতে চাই, ওটা আমাদের ফিরিয়ে দাও, ঠিক আছে, আমাদের বা আমাদের স্পেশাল অটোনমি দাও, ঠিক আছে, মধ্যে কথা আমরা থাকবো না। এক এই জিনিসটাকে কেন এরকম মনে হলো, কারণ ওরা এটাকে দেখেছিল অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ফোর্সিবলি অ্যানেক্সেশন রাদার দ্যান ভলেন্টারি ইন্টিগ্রেশন। মণিপুরের লোকদের এটা মনে করেছিল, কারণ ওখানকার পপুলার অ্যাসেম্বলি যেটা ছিল, মানে যেহেতু ইলেকশন হয়েছে একটা অ্যাসেম্বলি ছিল, মিনিস্টার ছিল, তারা মনে করতে এটা আমাদের ফোর্সিবলি আমাদের উপরে চাপানো হয়, এটা আমরা মানি না। তো এইখান থেকে ওদের মধ্যে সেপারেটিস্ট মুভমেন্ট স্টার্ট হয়। আর ওরা এটা জিনিসও মনে করতো যে আমাদের যে পপুলার ভয়েস, সাধারণ মানুষের যে ভাষা, যা মানে বক্তব্য, সেটা এইভাবে চাপা পড়ে যায়। তো ইট ওয়াজ অ্যান কি বলবো, মানে ইট ওয়াজ অ্যান এ টাইপ অফ বা কাইন্ড অফ ফোর্সফুল অ্যাক্ট আর কি, মানে এইরকম ওদের পারসেপশন তৈরি হয়।
তো যাই হোক, তারপর আলটিমেটলি যে ঘটনাটা ঘটে সেখানে দুটো ঘটনা এরপর ইম্পর্টেন্ট আছে। একটা হচ্ছে 1956 আর 1972। 1956-এ যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে মণিপুরকে ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরি যে স্ট্যাটাস সেটা দিয়ে দেওয়া হয়, সেটা দেওয়া হচ্ছে 1956-এ। এরপরের যে ঘটনা ঘটে সেটা হচ্ছে স্টেটহুড পায় মণিপুর 1972। মণিপুর একা পায় না, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর তিনজনেই পায় 1972। নর্থ ইস্ট স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, নর্থ ইস্ট স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971, এই অ্যাক্টটাই মনে হয় ছিল, এর নাম হচ্ছে নর্থ ইস্ট স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট। এইটা 1971, এই একটা ভারত সরকার এই একটা পাস করে, এবং এই একটা পাস করার মাধ্যমে এই স্টেটগুলোকে আলটিমেটলি স্টেটহুড দেওয়া শুরু হয়। তার মধ্যে একটা ছিল মেঘালয়, একটা ত্রিপুরা, একটা মণিপুর। তো এইখানে দেখো এই যে 1900 ওয়াই স্টেটহুড ওয়াজ গিভেন সো লেটলি, এখানে একটা কোশ্চেন উঠে আসে। দেখো একটা লোক মানে একটা রাজ্য 49 সালে মার্জার হচ্ছে, 47-এ প্রিন্সেস প্লেট, তারপর 49 সালে মার্জার, তারপর 56 ইউটি পাচ্ছে, তারপরেও দেখো আরো 20-22 বছর পর তাকে স্টেটহুড দেওয়া হচ্ছে। ওয়াই ইট ওয়াজ সো মাচ লেটলি গিভেন, এটা একটা বোঝার বিষয় আছে। আর দেরি করে দেওয়া হচ্ছে কেন? তো তার কিছু কারণ আমাদের একটু জেনে নেওয়া উচিত। তো ভারত সরকার যেটা মনে করতো যে ফিয়ার অফ এথনিক টেনশন ইফ আর্লি স্টেটহুড ইজ গিভেন। তো ভারত মনে করতো যে ভাই ওখানে তো একটা এথনিক কমপ্লেক্স কম্পোজিশন আছে, এথনিক কম্পোজিশনের মধ্যে আমার ওখানে পড়ে যাচ্ছে যে কমপ্লেক্স কম্পোজিশনটা এথনিকে বলছে নাগা, কুকি, জো, এদিকে তোমার মেইতি, ঠিক আছে? এই এথনিক কম্পোজিশনটা খুব কমপ্লেক্স, এদের মধ্যে অনেক ইন্টারনাল কনফ্লিক্ট আছে, ওগুলো আমরা পরে দেখবো। সেই ইন্টারনাল কনফ্লিক্টগুলো এতটাই রোবাস্ট, এতটা স্ট্রং, এবং মণিপুর ওয়াজ সো মাচ উইক, ঠিক আছে? দেয়ারফর মণিপুর মানে এরা মনে করতো যে মণিপুরকে যদি দেওয়া হয় হয়তো এরা দে মাইট নট বি এবল টু ট্যাকল দোজ সিচুয়েশন অর দ্যাট প্রবলেম, ঠিক আছে? তো এটা ওদের মাথার মধ্যে ছিল ভারত সরকার, তাই জন্য একটা ভারত বলতে আমি দেরি করেছি, এটা একটা ভারত কারণ দেখায়। দুই হচ্ছে এটা মানে স্টেটহুড দেওয়ার পিছনে এটা একটা কারণ, মানে দেরি করে দেওয়ার পিছনে। আর একটা হচ্ছে এনসুইং ইনসার্জেন্সি মুভমেন্ট আফটার মার্জার। দেখো মার্জারটা প্রায় ফোর্সফুলি হয়েছে, ইট ওয়াজ নট অ্যাকসেপ্টেড বাই দ্য মণিপুরি পিপলস, দ্যাট ওয়াজ কনসিডার্ড বাই দেম অ্যাজ এ ফোর্সফুল মানে অ্যাক্ট ফ্রম দ্য সাইড অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো তারপরে কি হয়, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ কি হয়, যা তোমার ওখানে নানা রকম সেপারেটিস্ট মুভমেন্ট স্টার্ট হওয়া শুরু হয়, অনেক অর্গানাইজেশন স্টার্ট হওয়া শুরু হয়, মানে ফর্ম করে, সেগুলো আমরা দেখবো পরে। তারপর ফাইনালি গভর্নমেন্ট আপসপা, আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্টটা ইম্পোজ করে। তো সেটা একটা বড় হিস্ট্রি আছে, ওটা মানে ঘটনা যেটা একটু দেখে নিতে হবে। তো এই ভয়টা কিন্তু ভারত সরকার থাকে, ওইগুলো আমরা কন্ট্রোল করতে পারবো না স্টেট হয়ে গেলে। কারণ স্টেট যদি হয়ে যায় পুরোপুরি, সেক্ষেত্রে আমাকে আর্মড ফোর্স আমি ঢোকাতে পারবো না, ঠিক আছে? আমি ট্যাকেল করবো কি করে এগুলো? তাই জন্য ভারত সরকার দিতে পারছিল না, দেরি করছিল। এটা ভারত সরকারের একটা মানে এটা একটা কারণ আর কি, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে সিকিউরিটি আর স্ট্র্যাটেজিক কনসার্ন। সিকিউরিটি আর স্ট্র্যাটেজিক কনসার্ন বলতে দেখো মণিপুর উইক স্টেট, যেটা বারবার বলেছি, এবং আমি যখন এখন স্টেট করে দিই, যদি আমি এখন মণিপুরকে স্টেট করি তাহলে কি হবে, আমার ল অ্যান্ড অর্ডারটা স্টেটের হাতে চলে যাবে। ল অ্যান্ড অর্ডার স্টেটের হাতে যদি চলে যায় তাহলে মণিপুরে যেটা পুলিশ হবে সে আমার ল অ্যান্ড অর্ডার দেখবে, ইন্টারনাল সিকিউরিটিটা দেখা শুরু করবে। এবার সমস্যাটা হচ্ছে কি, কারণ স্টেট যখন হয়ে যায় সে দুটো লিস্ট, মানে আমার 7th শিডিউলে যে 3টে লিস্ট দেওয়া আছে, সেখানে ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট। তো ফার্স্ট লিস্ট তো ছেড়ে দেওয়া তোমার ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট যেটা আছে, এই দুটোর উপর যত তোমার সাবজেক্ট আছে এই দুটোর ভেতরে, সব সাবজেক্টগুলোর উপরে তখন স্টেট কিন্তু তোমার ইয়ে করার সুযোগ মানে শুরু করে দিচ্ছে, তোমার মানে আইন পাস করার বা মিনিস্ট্রি ফর্ম করার অধিকারটা পেয়ে যাচ্ছে। তো ল অ্যান্ড অর্ডারটা ইন্টারনাল সিকিউরিটি যদি আমি ধরি ল অ্যান্ড অর্ডারটাকে, ল অ্যান্ড অর্ডারটা স্টেটের ক্ষেত্রে স্টেট সাবজেক্ট হয়ে যাচ্ছে। তো তখন কি হবে, এই যে তোমার মায়ানমার আছে, চীন আছে, উইক স্টেট মণিপুর, একে ইউজ করতে পারে, এখানকার লোককে ইউজ করতে পারে, অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট করাতে পারে। তো এইটা কিন্তু ভারতের একটা সিকিউরিটি এবং স্ট্র্যাটেজিক কনসার্ন ছিল, যার জন্য ওরা কখনোই ইন্টারনাল সিকিউরিটি অফ মণিপুর ওরা কিন্তু চাইছিল না এটা কম্প্রোমাইজড হয়ে যাক। আচ্ছা, ইনসাফিসিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফ্রাস্ট্রাকচার টু সাপোর্ট স্টেটহুড। আর একটা বাড়িতে দেখো কোনো একটা জায়গায় স্টেট হতে হয় কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ লাগে, তার একটা স্টেট কমিশনারেট লাগে, একটা ঠিকঠাক হাইকোর্ট লাগবে, ঠিক আছে? তারপরে আরও ইনফ্রাস্ট্রাকচার থাকবে, অফিসার্স লাগবে। সো লট অফ থিংস অ্যাকচুয়ালি রিকোয়ার্ড ওকে টু মেক এ স্টেট ফাংশন প্রপারলি, ঠিক আছে? তো সেটা মণিপুরের কাছে সেই সময় ছিল না, কারণ মণিপুরকে আমরা আগেই দেখে নিই যে বলে যে জিএসডিপিতে মণিপুরের র্যাঙ্ক হচ্ছে একদম পিছনের দিকে, ঠিক আছে? পার ক্যাপিটাতে 28। তো এখান থেকে আমরা দেখেছি যে মণিপুরের যে ইকোনমিক যে অবস্থা খুব একটা ভালো নয়। তো সেই জন্য মণিপুরের যে ইনফ্রাস্ট্রাকচার সেটাও খুব ভালো বা রোবাস্ট ছিল না। সো ইট ওয়াজ ভেরি মানে কি বলবো, মানে যদি মণিপুরকে আগে থেকে দিয়ে দেওয়া হয়, মানে স্টেট করে দেওয়া হয়, তাহলে এটা হতে পারে যে মণিপুর খুব একটা ভালো সেটা চালাতে পারবে না, রান করতে পারবে না। আর
ফাইনালি যেটা ঘটায় সেটা হচ্ছে তোমার তারপরে ওখানে অনেক মুভমেন্ট শুরু হয়, স্টেট হুডের ডিমান্ড আরো ক্রমশ বাড়তে থাকে আর অ্যাজিটেশন শো করতে থাকে। তো ফাইনালি গভর্নমেন্ট আন্ডার প্রেশার এইট অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ডেড স্টেট হুড টু মণিপুর ইন 1972। তো এই যে 1972 পর্যন্ত মণিপুরের একটা ব্রিফ হিস্ট্রি আমরা দেখে নিলাম, পলিটিক্যাল ইভলিউশনটা আমরা দেখলাম এবং দেখলাম যে মণিপুর কিভাবে ফাইনালি স্টেট হুড পেলো। এবং এরপরে আমাদের যেটা দেখতে হবে হচ্ছে সেটা হচ্ছে এথনিক কনফ্লিক্ট দেখতে হবে এবং আমাদের ইনসার্জেন্সিগুলো দেখতে হবে, ইনসার্জেন্সি অর্গানাইজেশনসগুলো ডিমান্ড দেখতে হবে। সেই ইনসার্জেন্ট অর্গানাইজেশন যেগুলো আছে তাদেরকে কাউন্টার করতে গিয়ে ভারত সরকার কী কী করেছে, সেই কাউন্টার যেগুলো করতে গেছিল সেগুলো আবার কীভাবে কাউন্টার প্রোডাক্টিভ হয়ে গেছে, মানে মণিপুরের ক্ষেত্রে সেটা আবার কীভাবে মানে ব্যাকফায়ার করেছে সেটা দেখতে হবে। ওখানে অনেকগুলো ঘটনা ঘটবে। তারপরে আমরা প্রেজেন্ট ইস্যুতে চলে আসবো, তাহলে আমাদের টোটাল যে একটা আইডিয়া, হলিস্টিক আইডিয়া সেটা চলে আসবে, আমরা কিছু লিখতে পারবো। এবং অ্যাট দ্য এন্ড অফ দিস 2-3 ক্লাসেস আমি কিছু কোশ্চেন আনসার লিখবো, সেই কোশ্চেনে তার আনসার লিখবো, সেটা আমরা ডিসকাস করবো একটা মোটামুটি, যাতে আমি হ্যান্ড আউটস তোমাদের দিতে পারি বা আমাদের হাতে থাকে, যাতে আমরা ওখান থেকে কিছু পরীক্ষা আনসার লিখতে পারি। দ্যাট ইজ মাই অবজেক্ট। তো চলো আজকে ক্লাস এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।